Okay, so for that, this is our fifth free live class, and in this class, I'm going to talk about practical use of passive voice as well as English to English conversation practice. অর্থাৎ আজকের এই ক্লাসটিতে আমি আপনাদের ভয়েস চেঞ্জ নিয়ে কথা বলবো। এই ভয়েস চেঞ্জ খুবই গুরুত্বপূর্ণ একটা টপিক ইংলিশ ল্যাঙ্গুয়েজে। এই ল্যাঙ্গুয়েজটা ডেভেলপ করতে গেলে এই ভয়েস চেঞ্জ সম্পর্কে আমাদের একটা কনসেপ্ট রাখতে হবে। এখন আমরা অনেকেই মনে করতে পারি যে ভয়েস চেঞ্জ আমি পারি বা জানি, কারণ আমরা একটা গতানুগতিক ধারায় বা জিটিএম যেটাকে বলা হয় গ্রামার ট্রান্সলেশন মেথড, এই মেথডে ভয়েস চেঞ্জ শিখতে অভ্যস্ত। অর্থাৎ একটা সেন্টেন্স দেওয়া থাকলো, যেমন এখানে আপনারা কয়েকটা সেন্টেন্স দেখছেন, হি রিডস আ বুক, সে একটা বই পড়ে। আমি যদি বলি এটার প্যাসিভ করেন, তো আপনি কি করবেন যে আ বুক ইজ রেড বাই হিম, বা শি ড্রিউ আ পিকচার, আ পিকচার ওয়াজ ড্রন বাই হার। এইভাবে আপনি এগুলোকে প্যাসিভে রূপান্তর করবেন। বাট আমি এই ট্রান্সফরমেশনের প্যাসিভ দেখাবো না। আজকের এই ক্লাসে আমি আপনাদের যে প্যাসিভটি দেখাবো সেটা হচ্ছে ডিরেক্ট প্যাসিভের ব্যবহার। অর্থাৎ প্র্যাকটিক্যাল ল্যাঙ্গুয়েজে আমরা স্পিকিং এর ক্ষেত্রে, কনভারসেশন বা কমিউনিকেশনের ক্ষেত্রে, ইভেন রিটেন ইংলিশে যে প্যাসিভগুলোর ব্যবহার করি, সেই প্যাসিভটি হচ্ছে ডিরেক্ট প্যাসিভ। অর্থাৎ বাই সারা প্যাসিভের ব্যবহার। আমরা বাই সারা প্যাসিভ কল্পনা করতে পারি। এই যে শি ড্রিউ আ পিকচার, আমি কি বলছি, যা পিকচার ওয়াজ ড্রন বাই হার। কিন্তু আমি যদি আপনাকে এখন এরকম একটা একটা কথা বলি, আপনাদের আজকের ক্লাসটি রাত 10টায় অনুষ্ঠিত হবে, এই বাক্যটা ইংরেজিতে কি? আপনাদের আজকের ক্লাসটি রাত 10টায় অনুষ্ঠিত হবে। এই বাক্যটা ইংরেজিতে এরকম হবে যে ইওর ক্লাস উইল বি হেল্ড অ্যাট 10 p.m. টুনাইট। ইওর ক্লাস উইল বি হেল্ড অ্যাট 10 p.m. টুনাইট। এই যে কথাটা আমি বললাম, উইল বি হেল্ড প্লাস বি3, এটা একটা প্যাসিভের সেন্টেন্স। এখানে আমি কোনো বাইয়ের ব্যবহার করিনি। এইটাকে বলা হয় ডিরেক্ট প্যাসিভ। তো এইটা কিভাবে হয় আমি দেখাবো। প্রথমত এটার একটু গ্রামাটিক্যাল সাইড নিয়ে কথা বলবো, একটা কনসেপ্ট দিব। দেন এই প্যাসিভের প্র্যাকটিক্যাল একটা সাইড আছে, এইটা আমি তো আপনাদের এখন ফ্রি ক্লাস নিচ্ছি। আমার পেইড কোর্সের 10টা মাস্টার্স ক্লাস আছে রাইটিং এর। যারা বিসিএস, ব্যাংক জব, অ্যাডমিশন টেস্ট, বা যারা হাউস ওয়াইফ, যারা কর্পোরেট অফিসে জব করেন, বা যাদের রিটেন ইংলিশটা প্রয়োজন, এই রিটেন ইংলিশের জন্য 10টি ক্লাস আমার আছে। সেই 10টি ক্লাসের একটি ক্লাস আমি আজকে আপনাদের এই ফ্রি ক্লাসে দেখাবো। এইখানে নিউজ পেপার রিলেটেড যে বাংলা সেন্টেন্স গুলো আছে প্যাসিভ রিলেটেড, যারা ইংলিশে ট্রান্সলেট করতে পারেন না, ডিফারেন্ট কাইন্ডস অফ প্যাসেজ যেগুলো ইংলিশে ট্রান্সলেট করতে গেলে আপনি প্রবলেম ফেস করেন, একটা সেন্টেন্স বা বাক্য ট্রান্সলেটের ক্ষেত্রে আপনি বুঝতে পারেন না এটা টাইমিংটা কেমন, কোন টেন্সে হবে, বা কারেক্ট অর্ডারটা কিভাবে মেনটেন করতে হবে, কোন ওয়ার্ডের পর কোন ওয়ার্ড বসাবো, এই জায়গাটা আমি আজকে আপনাদের ক্লিয়ার করে দিব। অর্থাৎ প্যাসিভ ভয়েসের প্র্যাকটিক্যাল জায়গাটা নিয়ে কথা বলবো। এটা সম্পর্কে যদি কনসেপ্ট আপনি রাখেন, এই ল্যাঙ্গুয়েজে আপনি খুব দ্রুত প্রফেশনাল হতে পারবেন। বাট প্যাসিভের প্র্যাকটিক্যাল ব্যবহার যদি জানা না থাকে, কনসেপ্ট যদি না থাকে, আমি আপনাকে বলতে পারি বিভিন্ন জায়গায় কথা বলতে গেলে আপনি প্রবলেম ফেস করবেন। আপনি নিজেও জানেন না যে এই প্যাসিভ ভয়েস কত বড় একটা ব্যারিয়ার, কত বড় একটা বাধা হয়ে থাকে স্পিকিং বা রাইটিং সলভ করার ক্ষেত্রে। বাট এটা আমরা পারি না কেন? আমাদের প্র্যাকটিক্যাল প্র্যাকটিসটা থাকে না। তো এইটা দেখাবো আজকের ক্লাসে। তারপর যে বিষয়টা দেখাবো সেটা হচ্ছে ইংলিশ টু ইংলিশ কনভারসেশন প্র্যাকটিস। গত ক্লাসে আমি বাংলা টু ইংলিশ দেখিয়েছিলাম, আজ আমি ইংলিশ টু ইংলিশ দেখাবো। মানে একটা কনভারসেশন আমি আপনাকে রিড আউট করব, করার পর এটা অ্যানালাইসিস করব। অ্যানালাইসিস মানে এই যে দুইজন ব্যক্তির ভিতর যে কথোপকথনগুলো হচ্ছে, যে কনভারসেশনটা হচ্ছে, এই কনভারসেশনের ভিতরে যে সেন্টেন্স, যে বাক্যগুলো ব্যবহার করা হয়েছে, সেগুলো ঠিক কোন টেন্সে লেখা আছে, না ভয়েসে, না প্যাসিভে, না আপনার মডাল বা সেমি মডাল ব্যবহার করে লেখা আছে, এটা আমি বলবো। অর্থাৎ অ্যাকচুয়াল টাইমিংটা কেমন, এইটা আমি যখন অ্যানালাইসিস করে দিব, আপনার বেনিফিটটা কি, আপনি বুঝতে পারবেন একটা সেন্টেন্সের অ্যাকচুয়াল টাইমিংটা কেমন, অ্যাকচুয়াল থট বা অর্থটা কেমন। সব থেকে বড় বিষয় হচ্ছে এখানে একটা পার্টিকুলার টপিক নিয়ে দুইজন কনভারসেশন করছে, এই কনভারসেশনের ভিতরে ঠিক কোন ধরনের টেন্সের ব্যবহারটা বেশি, কোন ধরনের মডেলের ব্যবহারটা বেশি, এটা যদি আপনি বুঝতে পারেন। অর্থাৎ আমি গত ক্লাসগুলোতে বলছিলাম আমাদের 12টা টেন্স, 18টা মডেল, 30টার মতো স্ট্রাকচার হয়, একটা পার্টিকুলার ভার্বকে 30 ভাবে বলতে পারবেন। বাট আমার কি এই 30টা স্ট্রাকচারেরই প্রয়োজন হয় ইনস্ট্যান্ট কনভারসেশন বা কমিউনিকেশনে? না। তো অ্যাক্টিভ স্ট্রাকচার কোনগুলো, ঠিক কোন সেন্টেন্স গুলো, কোন টেন্স গুলো বেশি ব্যবহৃত হয় একটা কনভারসেশনে, এগুলো যদি আপনি অ্যানালাইসিস করেন তাহলে সেটা বোঝা যায়। আর সেটা বুঝতে পারলে কি হয়, আপনি নিজে যখন কনভারসেশন করবেন, কমিউনিকেশন করবেন, ওই স্ট্রাকচার গুলো, ওই টেন্স গুলো বেশি করে প্র্যাকটিস থাকলে আপনি দ্রুত আপনার মুখ দিয়ে কথা বের করতে পারবেন, ইংলিশে কথা বলতে পারবেন। এই জন্য আমি এটা দেখাবো। তো প্রত্যেকে মনোযোগ দিয়ে দেখেন।
লাস্ট পর্যন্ত থাকার চেষ্টা করবেন। আপনারা জানেন আমি প্রত্যেকটা ক্লাস একটু লং টাইম ধরে নিয়ে থাকি, একটু ডিটেলসে নিয়ে থাকি। তো যদি পারেন লাস্ট পর্যন্ত থাকবেন, আশা করি আপনার এই সময়টা বৃথা যাবে না, অনেক ভালো কিছু আপনি এই জায়গা থেকে নিয়ে যেতে পারবেন, এতটুকু বলতে পারি। তো দেখেন আমি শুরু করি, একটু ধৈর্য ধরে থাকার চেষ্টা করবেন। ভয়েস চেঞ্জিং কি বলছে? কিছু কথা, কিছু কাজ, কিছু ঘটনা সাবজেক্ট বা কর্তা নিজে সম্পূর্ণ করে থাকে, আবার কিছু কাজ, কিছু ঘটনা অন্যের দ্বারা সম্পূর্ণ হয়ে থাকে। এই ধরনের কথা, কাজ বা ঘটনার প্রকাশ ভঙ্গিকে মূলত ভয়েস বা বাচ্য বলে। মানে ভয়েস মানে কি বলেন তো? ভয়েস মানে বাচ্য। বাচ্য মানে কি? কথা। কথা মানে কি? সেন্টেন্স। মানে এই যে আমি মুখ দিয়ে এখন যে স্পিচটা দিচ্ছি, এইটাই আমার ভয়েস। অর্থাৎ একটা বাক্য, একটা সেন্টেন্স। এই সেন্টেন্স দুই ভাবে হয় সেটা বলছে। একটা হচ্ছে অ্যাক্টিভ আকারে, একটা হচ্ছে প্যাসিভ, মানে সক্রিয় এবং নিষ্ক্রিয়। মানেটা কি? যেখানে সাবজেক্ট সক্রিয় বা অ্যাক্টিভ থাকে এবং সরাসরি কাজটি সম্পূর্ণ করতে একটা কাজ কমপ্লিট করা লাগবে, সেই কাজটা কমপ্লিট করতে প্রথমে থাকা সাবজেক্টটি প্রধান হিসেবে বিবেচিত হয়, তাকে অ্যাক্টিভ ভয়েস বলে। অর্থাৎ এতদিন আমি যে ক্লাসগুলো আপনাদের নিয়েছি, ফার্স্টের দিকের যে ক্লাস বা টেন্স মডেলের ক্লাস, এই সবগুলো ক্লাসে যে সব সেন্টেন্স গুলো আমি আপনাদের প্র্যাকটিস করিয়েছি, এখানে কিন্তু সাবজেক্ট অ্যাক্টিভ ছিল। এই যে হি রিডস আ বুক, সে একটা বই পড়ে। কে পড়ে? সে পড়ে। শি ড্রিউ আ পিকচার, ইউ হ্যাভ ডান দ্য ওয়ার্ক। এগুলোতে সবই হচ্ছে আমাদের মূলত অ্যাক্টিভ সাবজেক্ট। আর প্যাসিভ কি? প্যাসিভ হচ্ছে সাবজেক্ট নিজে কাজ না করে নিষ্ক্রিয় বা ইনঅ্যাক্টিভ থেকে যদি ওই কাজটি অন্য কারো দ্বারা সম্পূর্ণ হয় বোঝায়, তাকে প্যাসিভ বলে। যেমন আ বুক ইজ রেড বাই হিম, একটা বই পড়া হয় তার দ্বারা। এখানে সাবজেক্টে কি আছে? বই। এই বই নিজে কোনো কাজ করতে পারে? বইয়ের কোনো হাত পা আছে? না, কাজটা অন্য কারো দ্বারা হবে। যার দ্বারা কাজটা সম্পূর্ণ হবে সে শুরুতে নেই, দেখেন তাকে লাস্টে লেখা আছে যে বাই হিম, আ পিকচার ওয়াজ ড্রন বাই হার, দ্য ওয়ার্ক হ্যাজ বিন ডান বাই ইউ। এই যে বাইয়ের ব্যবহার করে প্যাসিভ গুলো করা, আমি আজকে আপনাদের ডিরেক্ট প্যাসিভের ব্যবহার শেখাবো, সেখানে বাইয়ের কোনো ব্যবহার থাকবে না। অর্থাৎ কাজটা কার দ্বারা কমপ্লিট হচ্ছে এটা ডিরেক্ট প্যাসিভে একদম থাকেই না। এখানে তো বাই দিয়ে দেওয়া আছে, সেখানে থাকেই না। তো প্যাসিভটা কি, ডিরেক্ট প্যাসিভটা কেমন, এইখানে যে গ্রামাটিক্যাল পার্ট গুলো দেওয়া আছে, এটাতে অনেক কিছু লেখা আছে, অনেক গ্রামার আইটেম দেওয়া আছে, আমি এগুলো পড়াবো না বা বোঝাবো না। আমি ডিরেক্ট যে জায়গাটা সেইখানে যাব। তারপরে দুইটা কথা একটু বলি। দেখেন এখানে কত কিছু লেখা আছে। প্যাসিভ ভয়েস টেন্স অনুসারে বি ভার্ব প্লাস ভার্বের পাস্ট পার্টিসিপল হবে। আবার লেখা আছে শুধুমাত্র ট্রানজিটিভ ভার্ব, ভার্ব প্লাস অবজেক্টের ভয়েস চেঞ্জ হয়ে থাকে। আরো এখানে কত কি লেখা। এখন আপনি যদি এইভাবে পড়েন, এই ট্রানজিটিভ জিনিসটা কি, এইটা কি আপনি জানেন? এইটাই তো মানুষ জানে না, তো এটা পড়ে সে বুঝবে কিভাবে? তো এইসব না দেখে আমি যদি কমিউনিকেশনের ভাষায় বলি বা প্র্যাকটিক্যালি যদি দেখাই, তাহলে সেটা কেমন হতে পারে। দেখেন, বাই ছাড়া প্যাসিভের ব্যবহার আমরা আজকে শিখব। সেটা কেমন? দেখেন, এই যে কথাটা বললাম, আমি এখন আপনাদের ক্লাস নিচ্ছি, মনোযোগ দিয়ে বোঝেন। এখন আমার লিঙ্কটা দিতে লেট হচ্ছে, তো আমি নোটিশ দিয়ে দেই আপনাদের যে আজ রাত 10টায় ক্লাস নিব। বা আমার পেইড ব্যাচের যে স্টুডেন্ট গুলো থাকে তাদেরকে যখন আমি নোটিশটা দেই, খুবই ভালোভাবে বুঝবেন, ল্যাঙ্গুয়েজ শিখতে গেলে প্র্যাকটিক্যালি অ্যাপ্লাই করতে হয় প্রত্যেকটা বিষয়কে। তো আমি যদি আপনাদের এখন এইভাবে একটা কথা বলি যে আপনাদের আজকের ক্লাসটি রাত 10টায় নিব, তাহলে কি হবে? আই উইল টেক ইউর ক্লাস অ্যাট 10 p.m। জাস্ট এতটুকুই রাখি। এটা কোন টেন্স? যারা টেন্স চেনেন বা বোঝেন, এটা দেখলে বলতে পারবেন কোন টেন্স। আপনাদের আজকের ক্লাসটি আমি রাত 10টায় নিব, এটা ফিউচার ইনডিফিনিট টেন্স, উইল প্লাস টেক। কিন্তু এই কথাটা এইভাবে না বলে আমি যদি একটু ঘুরায় বলি, যেমন আমার এই গ্রুপে আরো অনেক অ্যাডমিন আছে। এখন অন্য কেউ যদি আপনাদের নোটিশটা দিয়ে দেয়, আমি টিচার, আমি নোটিশ না দিয়ে যদি অন্য কেউ নোটিশটা দেয়, তাহলে সে কিভাবে দিবে? সেইভাবে কথাটা বলে না যে আপনাদের আজকের ক্লাসটি রাত 10টায় নেওয়া হবে। কি বললাম বলেন তো? আপনাদের আজকের ক্লাসটি রাত 10টায় নেওয়া হবে, এই কথাটা ইংরেজিতে কি হবে কেউ বলতে পারেন? এই কথাটা যখন আপনি ইংলিশে বলবেন এরকম হয়। কি বললাম বলেন তো বাংলাটা? আপনাদের আজকের ক্লাসটি রাত 10টায় নেওয়া হবে। বা আমি মনে করেন লিখে দিলাম, আমি নিজে ক্লাস না নিয়ে অন্য একটা টিচারকে দিয়ে ক্লাস নেওয়াবো। তো আমি এইভাবে কথাটা লিখলাম যে ইওর ক্লাস উইল বি টেকেন অ্যাট 10 p.m। এই যে বাক্যটা আমি লিখলাম, এখানে কোনো বাই মি, বাই হিম, বাই হারের ব্যবহার করেছি? করিনি। এখন এখানে কি ছিল? উইল টেক। বাট এখানে লিখছি উইল বি টেকেন। কেন লিখলাম? এই উইল টেক, এটা হচ্ছে ফিউচার ইনডিফিনিট টেন্সের অ্যাক্টিভের স্ট্রাকচার। আর এই উইল বি প্লাস ভি3 ভার্বের পাস্ট পার্টিসিপল টেকেন, এটা ফিউচার ইনডিফিনিট টেন্সের প্যাসিভের স্ট্রাকচার। এটা কেন লিখলাম উইল বি প্লাস ভি3? এর কারণ এইখানে যে সাবজেক্টটা লিখছি ইওর ক্লাস, এই সাবজেক্টটা ইনঅ্যাক্টিভ, এই সাবজেক্টটা নিষ্ক্রিয়, এই সাবজেক্ট কোনো কাজ করতে পারে না। ক্লাস কি নিজে নিজে শুরু হতে পারে?
ক্লাসের কি হাত পা আছে? কেউ একজন ক্লাস নিলে ক্লাসটা হবে, বাট কে নিবে, কার দ্বারা এটা হবে, সেই কথা এখানে লেখা নেই। বাট আগের সেন্টেন্সে আমি ক্লাস নিব, আমি সাবজেক্ট অ্যাক্টিভ, এই জন্য আই উইল টেক বলছি। বাট পরের বাক্যে সাবজেক্ট প্যাসিভ, এই জন্য উইল বি টেকেন লেখা আছে। তো এই প্যাসিভের ব্যবহার আপনি বাংলায় বিভিন্ন কনভারসেশনে কত বেশি করেন, ইউ ক্যান নট ইমাজিন দ্যাট, আপনি নিজেও জানেন না। বাট সেটার ইংলিশে প্র্যাকটিস না থাকার কারণে আমরা ইংলিশে কথা বলতে পারি না। কেমন জানেন, শুনবেন? এই যে আমি ক্লাস নিচ্ছি না, অনেকে আছে না যারা আজকে এই গ্রুপে জয়েন হয়েছেন, আজকে এই গ্রুপটা দেখছেন, নোটিশটা দেখছেন, তো আপনি জানেন না এখানে কি হয়। তো আপনি বলছেন যে এই গ্রুপে কিসের ক্লাস হয়, বলেন না। যাকে পান, যে নাম্বারটাই পান আপনি অ্যাডমিন তাকেই নক দেন, মেসেজ দেন, এরকম দেন তো আপনারাই। এই গ্রুপে কি ইংরেজির ক্লাস হয়? ক্লাস কোন টাইমে হয়, কোন কোন দিন হয়, কবে ক্লাস শুরু হবে? এই যে বাংলা কথাগুলো বললাম না, এই গ্রুপে কিসের ক্লাস হয়, কি হয়? এখানে কি ইংরেজি ক্লাস হয়? যদি হয় তো কবে ক্লাস হবে, কোন টাইমে ক্লাস শুরু হবে, কোন কোন দিন ক্লাস হয়? এই একটা বাক্য আপনি ইংলিশে বলতে পারেন? একটাও পারবেন না। একবার ভেবে দেখেন, আপনি পারবেন না। কেন জানেন? এই প্রত্যেকটা প্যাসিভ। বাট এই প্যাসিভ বাংলায় আমরা হরহামেশা বলি। যেমন আমি যদি গুছিয়ে বলি একটা সেন্টেন্স আপনাকে, যে আপনি আমাকে এই প্রশ্নটা করলেন, আপনি চিনে গেছেন আমি আপনার টিচার, আমি ক্লাস নেই। তো আপনি, অনেকে রেসপেক্ট বা সম্মান দেওয়া অর্থে ডিরেক্টলি কাউকে কথা বলতে পারে না। যেমন আপনি আমাকে এইভাবে কথা বলছেন, মনে করেন যে স্যার আপনি কখন ক্লাস নেবেন আজকে। এই কথাটা যদি আমি ইংলিশে বলি, ইংলিশটা কেমন হয়? প্র্যাকটিক্যালি বোঝেন, ল্যাঙ্গুয়েজ শিখলে প্র্যাকটিক্যালি শেখার চেষ্টা করবেন। স্যার আপনি কখন ক্লাস নেবেন, কি হবে ইংলিশে? যে ওয়েন উইল ইউ টেক আওয়ার ক্লাস, যে স্যার আপনি কখন আমাদের ক্লাস নেবেন। ওয়েন উইল ইউ টেক আওয়ার ক্লাস স্যার, এরকম আপনি বললেন। এটা একটা কোশ্চেন আমি করলাম, অ্যাক্টিভের সেন্টেন্স, ফিউচার ইনডিফিনিট টেন্স। কিন্তু এইভাবে কথা না বলে আপনারা অনেকে কথাগুলো এইভাবেই বলেন না, বেশিরভাগ স্টুডেন্ট তো এইভাবেই বলে যে স্যার আমাদের আজকের ক্লাসটা কখন শুরু হবে, ক্লাস কি শুরু হয়েছে, স্যার আমি তো জয়েন করতে পারছি না, ক্লাস কি এখন চলতেছে। এই যে ক্লাস কি শুরু হয়েছে, ক্লাস কি এখন চলতেছে, এগুলো ইংলিশে বলতে পারবেন আপনি? পারবেন না। কেন জানেন? এটা প্যাসিভ। অথবা ওই একটা বাক্য আপনি ইংলিশে বলেন তো, যে আমাদের আজকের ক্লাসটি কখন নেওয়া হবে। আই রিপিট ইট, আমাদের আজকের ক্লাসটি কখন নেওয়া হবে, এই বাক্যটা ইংরেজিতে কি হবে? কে বলতে পারবেন? আমি আনমিউট করে দিচ্ছি, বলেন। আমাদের আজকের ক্লাসটি কখন নেওয়া হবে, এই কথাটা ইংরেজি কি? যে কোনো একজন বলেন, আনমিউট করে বলেন। ইংলিশ কি হবে? আমাদের আজকের ক্লাসটি কখন নেওয়া হবে, বা আমাদের আজকের ক্লাসটি কখন শুরু হবে? বলেন, যে কেউ বলেন, সাহস করে বলেন। আমাদের আজ আমাদের আজকের ক্লাসটি কখন শুরু হবে বা কখন নেওয়া হবে, কি হবে ইংলিশে? When you take our class, when our class will be taken. ওয়েন আওয়ার ক্লাস উইল বি টেকেন, না হয়নি। When our class will be taken. না হয়নি, ওয়েন আওয়ার ক্লাস উইল বি টেকেন না, এটা হবে না। When will be taken our class. ওয়েন উইল বি টেকেন আওয়ার ক্লাস, না এটাও হবে না। When will taken our class? When will our class will be আমি কারেক্ট অ্যান্সার পাইনি, বাট হয়তো দুই একজন কারেক্ট বলতে পারেন, আমি শুনতে পারিনি, বাট হয়তো বলতে পারেন। বাট আপনারা একটু মিলাই নেন। দেখেন, আমাদের আজকের ক্লাসটি কখন নেওয়া হবে, এই কথাটা আপনি আমাকে ইনবক্সে বললেন। এটা যখন আপনি ইংলিশে করবেন, ইংলিশে এরকম হবে, ওয়েন আগে ডাবল বেস ওয়ার্ড, এরপর উইল অক্সিলারি ভার্ব, এরপর আওয়ার ক্লাস, ওয়েন উইল আওয়ার ক্লাস, উইল বি না, বা ওয়েন আওয়ার ক্লাস, ওয়েন এর পর আওয়ার ক্লাস না, আগে উইল, আবার উইল বিটা একসাথেও না। When will our class then be then taken today? বলেন তো কি বললাম? When will our class be taken today? অর্থাৎ আগে ডাবল বেস ওয়ার্ড, দেন অক্সিলারি ভার্ব, দেন সাবজেক্ট, দেন বি প্লাস মেইন ভার্বের পাস্ট পার্টিসিপল। এই যে when will our class be taken today, মিলাই নেন। when will our class be taken today, এই বাক্যটার বাংলা অর্থ হচ্ছে আজ আমাদের ক্লাসটি কখন নেওয়া হবে, বা আপনি যদি বলেন কখন শুরু হবে, when will our class be started today, when will our class be begun today। বি বিগান, BEGUN, ঠিক আছে, পাস্ট পার্টিসিপল ফর্ম, শুরু হওয়া, বিগিনের পাস্ট পার্টিসিপল। তো এই যে বাক্যটা আমি ইংলিশে লিখলাম, এই যে স্ট্রাকচারটা আমি লিখলাম, এটা ইনস্ট্যান্টলি বাংলায় ভেবে কতজন ইংলিশে বলতে পারে? কতজনের মুখে এটা থাকে? মুখে হাত দিয়ে বলেন তো। আমরা পারি না। কেন পারি না? কারণ এই প্যাসিভের প্র্যাকটিক্যাল প্র্যাকটিসটা আমাদের নেই।
ভেবে দেখেন, একবার ভাবেন আপনি, বাংলায় কিন্তু এই ধরনের কথা আপনি হর হামেশা বলছেন, বিভিন্ন জায়গায় বলছেন, আমাকে বলছেন, ইংলিশে বলতে পারেন? পারেন না কেন? প্যাসিভ। এটা প্যাসিভ কেন? আমি বলছি আমাদের ক্লাস কখন, ফোকাসটা কার উপর করছি? ক্লাসের উপর। ক্লাস কি আমরা নিচ্ছি? ক্লাস কি নিজে নিজে হচ্ছে? ক্লাস কে নিবে? টিচার নিবে। বাট তার কথা আমি মেনশন করছি না, আমি মেনশন করছি ক্লাসকে। আপনি এই যে আসছেন আমার কাছে, কি জন্য আসছেন? আমাকে দেখতে আসছেন? আমার চেহারা দেখতে আসছেন, না ক্লাস করতে আসছেন? আপনার দরকার কোনটা? ক্লাস না আমি? ক্লাস। আমি অ্যাক্টিভ, ক্লাস কি ইনঅ্যাক্টিভ। তো ক্লাসকে ফার্স্টে যখন আপনি রাখবেন, ক্লাসটাকেই যখন আপনি প্রাধান্য দিবেন, তখন আপনাকে প্যাসিভ মেনটেন করে বলতে হবে। বাট এই প্যাসিভ কতজনের জানা থাকে? কতজন এটা ইংলিশ ইনস্ট্যান্টলি বলতে পারে? এখানে কোথাও বাই মি, বাই হিম, সাবজেক্ট অবজেক্ট হবে, অবজেক্ট সাবজেক্ট হবে, এরকম বলছি বা লিখছি দেখেন তো? না কিন্তু। এইটাই প্র্যাকটিক্যাল প্যাসিভ, এইটাই ডিরেক্ট প্যাসিভ। আবার একটা উদাহরণ দেই। মনে করেন আমি এখন আপনাদের ক্লাস নিচ্ছি, আমি আমার অফিসে বসে আছি। এখন আমার বাসায় যে বেডরুমটা আছে আমার, সেটা পরিষ্কার করা দরকার। কথাগুলো মনোযোগ দিয়ে বুঝবেন। এখন আমার বাসায় একটা কাজের মেয়ে আছে, তার নাম রহিমা। এখন আমি বাসায় আমার আম্মুকে ফোন দিলাম, আমি বলছি যে আম্মু, রহিমা কি রুমটা পরিষ্কার করেছে? আমার রুমটা তো পরিষ্কার করার দরকার ছিল। তো কি বলছি, যে রহিমা কি রুমটা পরিষ্কার করেছে? ইংলিশটা কিভাবে বলতে পারি? করেছে, গিয়েছে, থেকেছে, এটা কোন টেন্স জানেন? প্রেজেন্ট পারফেক্ট টেন্স। অর্থাৎ ইংলিশটা এরকম হতে পারে যে হ্যাজ রহিমা ক্লিন দ্য রুম, তাই না? এটা হতে পারে না? এটা কিন্তু প্যাসিভ না, এটা কিন্তু অ্যাক্টিভ। প্যাসিভ না, প্রেজেন্ট পারফেক্ট টেন্সের একটা ইন্ট্রোগেটিভ সেন্টেন্স। আমার মা যদি ওই পাশ থেকে উত্তর দেয় যে হ্যাঁ, রহিমা রুমটা পরিষ্কার করেছে, তাহলে ইংলিশটা কি হবে? যে রহিমা হ্যাজ ক্লিন দ্য রুম। বোঝেন, আমরা তো প্যাসিভের সেন্সই বুঝি না, প্যাসিভ জিনিসটা কি এটা কিন্তু আমরা বুঝি না, এটা আগে বুঝি। কি বলছি, যে রহিমা হ্যাজ ক্লিন দ্য রুম, রহিমা রুমটা পরিষ্কার করেছে, এটা অ্যাক্টিভ, মানে এটা অ্যাফার্মেটিভ সেন্টেন্স। দুটোই কিন্তু অ্যাক্টিভের। এখন এই যে আমি মাকে কলটা দিলাম যে আমার ঘরটা রহিমা পরিষ্কার করেছে কিনা, এখন একটু বোঝেন এই জায়গাটাতে, এই রহিমা আর আমার ঘর, রুম আর রহিমা, এই দুইটার ভিতরে আমার দরকার কোনটা? আমি ফোকাসটা কার উপর করছি? আমি যে আমার মাকে ফোন দিলাম যে মা, রহিমা কি ঘরটা পরিষ্কার করেছে, তাহলে আমি কি রহিমার খোঁজ নেওয়ার জন্য ফোন দিয়েছি, না আমার ঘরটা পরিষ্কার হলো কিনা সেটা জানার জন্য ফোন দিয়েছি? আমার এখানে দরকার কোনটা, রহিমা না আমার ঘরকে? আমার ঘরকে দরকার। অর্থাৎ আমি জানতে চাচ্ছি কি, আমার ঘর পরিষ্কার হলো কিনা। সেটা আমার কাজের মেয়েও করতে পারে, আমার মাও করতে পারে, আমার ভাইও করতে পারে, আমার বোনও করতে পারে, যে করে করুক, একজন করলে হলো। আমার রুমটা পরিষ্কার হলো কিনা আমার এইটাই দরকার। তাহলে আমি আমার মাকে যদি ফোন করে কথাটা একটু ডিফারেন্ট ওয়েতে বলি, আমি যদি কথাটাকে এইভাবে বলি যে আম্মু, আমার তো বেডরুমটা পরিষ্কার করা দরকার ছিল, তো আমার ঘরটা কি পরিষ্কার করা হয়েছে? এরকম কথা আমরা বলি না? আমার ঘরটা কি পরিষ্কার করা হয়েছে, বা জাস্ট ঘরটা কি পরিষ্কার করা হয়েছে, এই কথাটা যখন আমি বলবো তখন কিভাবে বলবো? দেখেন, তখন আমাকে এইভাবে বলতে হচ্ছে যে হ্যাজ দ্য রুম বিন ক্লিন। কেন আমি এটা বললাম? বা যখন যখন আমার মা উত্তর দিচ্ছে যে হ্যাঁ, ঘরটা পরিষ্কার করা হয়েছে, তাহলে কি হবে? দ্য রুম হ্যাজ বিন ক্লিন। দ্য রুম হ্যাজ বিন ক্লিন, এই যে হ্যাজ বিন প্লাস ভি3, ভার্বের পাস্ট পার্টিসিপল ক্লিন, এটা প্রেজেন্ট পারফেক্টের প্যাসিভের স্ট্রাকচার, এই দেখেন এই যে। আর হ্যাজ বা হ্যাভ প্লাস ভি3, এটা প্রেজেন্ট পারফেক্টের অ্যাক্টিভের স্ট্রাকচার। এখন এখানে রহিমা হ্যাজ ক্লিন দ্য রুম দিয়েছি, আর এখানে দ্য রুম হ্যাজ বিন ক্লিন দিয়েছি। কেন? রহিমাটা অ্যাক্টিভ, নিচে কাজ করতে পারে, বাট রুম কি নিজে নিজে পরিষ্কার হতে পারে? রুমের কি হাত পা আছে? সাবজেক্টে যখন ওই রুমটাকে নিয়ে আসতেছেন, যেটা ইনঅ্যাক্টিভ, তখনই আপনার প্যাসিভটা হবে। দেখেন আপনার সেন্স বোঝেন কিনা। আপনারা অনেকেই আছে না যারা বাইরের কান্ট্রিতে থাকেন, অনেক টাকা পয়সা ইনকাম করেন, এখন বাংলাদেশে একটা নতুন বাড়ি তৈরি করছেন, বাইরে বাড়ি বানাচ্ছেন। এখন মনে করেন আপনি বাংলাদেশে একটা বাড়ি তৈরি করছেন, বাইরে থেকে টাকা পাঠাচ্ছেন, দুবাই, সৌদি আরব, বিভিন্ন কান্ট্রিতে আপনি আছেন। আপনার যে কন্ট্রাক্টর, আপনার যে ইঞ্জিনিয়ার, আপনি তাদের কাছে ফোন দিচ্ছেন, কি ইঞ্জিনিয়ার সাহেব, কন্ট্রাক্টর সাহেব, আমার বাড়ির কাজ কত দূর? ঘরে কি রং করা হয়েছে? দরজা জানলাগুলো কি লাগানো হয়েছে? টাইলস বসানো হয়েছে? এইরকম কথা আমরা বলি না? এই সবগুলো কথা প্যাসিভের। আপনি একটা কথা ইংরেজিতে করেন তো, যে ঘরে কি টাইলস বসানো হয়েছে, দরজা জানলাগুলো কি লাগানো হয়েছে, ইংলিশে বলেন তো, আপনি পারবেন না। কেন জানেন? কারণ এটা প্যাসিভ। অনেকেই আছেন না, মনে করেন যে আমি তো টেন্স জানি,
নেগেটিভ ইন্টারোগেটিভ করতে পারি, একটা সেন্টেন্স পড়তে পারি, আমি মোটামুটি লিখতেও পারি, আমি গ্রামার সম্পর্কেও ধারণা আছে, তারপরেও কেন ইংলিশে কথা বলতে পারি না? আমি কথা বলতে গেলে প্রবলেম ফেস করি, যখন স্পিকিং করতে যাই, প্রেজেন্টেশন দিতে যাই, আমি শব্দ খুঁজে পাই না, একটার পর একটা সেন্টেন্স নিয়ে আসতে পারি না, যেটা আমি ভাবি সেটা ইংলিশে বলতে পারি না, শব্দ আমার ব্রেনে আসে না। কেন আসে না জানেন? আমরা আমাদের ডে টু ডে লাইফের প্রায় 50% কথাবার্তা বাংলায় প্যাসিভ মেনটেন করে বলি, যেটা সম্পর্কে আমাদের বিন্দু মাত্র প্র্যাকটিস থাকে না। এবং এটা না থাকার কারণে আমরা যখন ইংলিশে কথা বলতে যাই, আমরা শুধুমাত্র টেন্স প্র্যাকটিস করে কথা বলতে যাই। ওই আই ইট রাইস, আই ডোন্ট ইট রাইস, ডু আই ইট রাইস, ডোন্ট আই ইট রাইস, হ্যাঁ, আই এম ইটিং রাইস, আই এম নট ইটিং রাইস, এরকম টেন্স প্র্যাকটিস করে কথা বলতে যাই। আর যখনই এটা যাই, আমার কথাগুলো যখন প্যাসিভ সেন্সে আসে, আমরা ইংলিশে তখন ট্রান্সফর্ম করতে পারি না, ইংলিশে তখন বলতে পারি না। এবং এই জিনিসটা আমি নিজেও জানি না যে এই জিনিসটা প্যাসিভ, এই জন্য আমি ইংলিশে বলতে পারছি না। এটা আপনি নিজেও জানেন না যে এই জায়গাটা সম্পর্কে আপনার কনসেপ্ট নেই বা ধারণা নেই। কেন জানেন? আপনি যে কোনো টিচারের কাছে শিখতে যান, যে কোনো কোচিং সেন্টারে আপনি ভর্তি হন, সবাই জানে যে ইংলিশ ল্যাঙ্গুয়েজে প্যাসিভ ভয়েস একটা টপিক, একটা গুরুত্বপূর্ণ টপিক, সবাই পড়ায়। বাট কিভাবে পড়ায়? ওই গতানুগতিক ধারায়, মানে ওই যে হি রাইটস আ লেটার, সে একটা চিঠি লেখে, আমি যদি বলি এটা প্যাসিভ করেন, তো আপনি কিভাবে করবেন? যে আ লেটার ইজ রিটেন বাই হিম, এই হচ্ছে আমার প্যাসিভ। আমরা সব জায়গায় প্যাসিভ শিখি, জানি এটা ইম্পর্টেন্ট, বাট আমরা এইভাবে শিখি। বাট এটা তোমার প্র্যাকটিক্যাল ল্যাঙ্গুয়েজে কোথাও কাজে লাগে না। প্র্যাকটিক্যালি ল্যাঙ্গুয়েজটা যদি আপনি ডেভেলপ করতে চান, ডিরেক্ট প্যাসিভের ব্যবহার শিখতে হবে। এটা তো ট্রান্সফরমেটিভ ওয়ে, ক্লাস 6, 7, 8, 9-এর বইতে যে ট্রান্সফরমেশন অফ সেন্টেন্স থাকে, সেইটা করতে হয়। বাট কমিউনিকেশনে, কনভারসেশন বা রাইটিং এ যে প্যাসিভটা লাগে, এইটার প্র্যাকটিস কতজনের আছে? এটা কতজন বাংলায় ভেবে বা যেটা আপনি ইংলিশে বলতে চাচ্ছেন ইনস্ট্যান্টলি বলতে পারেন? আপনি পারেন না। এই প্যাসিভ হিউজ একটা ব্যারিয়ার ক্রিয়েট করে, একটা বাধা সৃষ্টি করে ইংলিশে কথা বলার ক্ষেত্রে। বাট এই বাধাটা যদি কেউ অতিক্রম করতে পারে, সে ইংলিশে প্রফেশনাল হতে পারে, সে ইংলিশে এক্সপার্ট হতে পারে। আবারও বলছি, 50% কথাবার্তা আমরা যখন একটু ডিটেলসে বলতে যাই, এই প্যাসিভ মেনটেন করে বলি, বাট এটার বিন্দু মাত্র প্র্যাকটিস ডিরেক্টলি আমাদের থাকে না। আমার কথাটা কি কেউ বুঝতে পারছেন আমি কি বললাম? যে আমরা সবকিছু জানা সত্ত্বেও, সবকিছু পারা সত্ত্বেও ইংলিশে কেন কথা বলতে পারি না, শব্দ কেন আসে না, সেন্টেন্স কেন তৈরি করতে পারি না? এখানে এই প্যাসিভ বড় একটা বাধা তৈরি করে। কথা কি ক্লিয়ার? আমি কি বোঝাতে পারলাম আপনাদের? মানে প্র্যাকটিক্যাল প্যাসিভ। আমি জানি না আপনারা আমার কথাগুলো নিতে পারবেন কিনা বা নিতে পারছেন কিনা। আমি এতটুকু বলতে পারি, হাজার হাজার লাখ লাখ টাকা খরচ করে আপনি এরকম একটা ক্লাস পাবেন না। কেন পাবেন না? এতটা কনফিডেন্টের সাথে কেন বলছি জানেন? আমি যেটা পড়াই, আমার ভিতর থেকে যেটা আসে, আমি সেইটাই পড়াই। আমার কোনো মুখস্থ করা টপিক নেই। এই যে সেন্টেন্স গুলো লিখতেছি, এ মুখস্থ করা জিনিস? এটা আমার মনে যা আসতেছে আমি তাই বলতেছি আপনাকে। এই জন্যই আমি এই কথাগুলো বলি। কারণ ল্যাঙ্গুয়েজ শিখতে গেলে প্র্যাকটিক্যালি শিখতে হবে। এটা বুঝতে হবে যে একটা স্টুডেন্ট কেন পারতেছে না, তার তাহলে কোন জায়গাটার জন্য তার প্রবলেমটা হচ্ছে, আমি কোন রিয়েল সিচুয়েশনটা ফেস করে আসছি, এটা শেখার ক্ষেত্রে আমার প্রবলেমটা কোথায় হয়েছে, আমি সেটাই তো আপনাদের সামনে তুলে ধরবো। নাকি গতানুগতিক ধারায় একটা বইতে যা আছে তাই দেখাবো? না, ভাষা শিখতে গেলে প্র্যাকটিক্যালি শিখতে হবে। এটা হচ্ছে মেইন কথা। আপনি শিখে যান, আপনার মনে থাকবে, এতটুকু আমি বলতে পারি। এরপর দেখেন, আপনি মনে করেন বাংলাদেশে থাকেন, হঠাৎ করে নতুন একটা দেশে গেছেন, কোথায়? লন্ডনে চলে গেলেন। এখন আপনার কিছু মাছ কেনা দরকার। এখন লন্ডনের সুপার শপ থেকে মাছ কিনবেন না মাছের বাজার থেকে মাছ কিনবেন? আপনি তো জানেন না কোনো কিছু, নতুন জায়গায় গিয়েছেন। দেখেন, প্রশ্ন করা কিন্তু অনেক কঠিন। কেউ আমাকে, আমি ভাষাটা মোটে জানি না, ইংলিশ আমি জানি না, আমি বাংলাদেশ থেকে লন্ডনে গিয়েছি, সামান্য কিছু জানা থাকলে কেউ যদি আমাকে কোনো কোশ্চেন করে, আমি যদি বুঝতে পারি, উত্তরটা কিন্তু মাথা নাড়িয়ে বা ইয়েস নো ভেরি গুড যেভাবে হোক উত্তর দেওয়া যায়। বাট আপনার যখন কোনো জিনিসের প্রয়োজন হবে, আপনি যখন কোনো ইনফরমেশন চাইবেন, তখন তো আপনাকে সঠিকভাবে একটা প্রশ্ন করতে হবে, না হলে সে বুঝবে কিভাবে আপনি কি বলতে চাচ্ছেন? তো প্রশ্ন করাটা কিন্তু অনেকটা কঠিন। তো মনে করেন আপনি ওই দেশের নেটিভস কাউকে জিজ্ঞাসা করছেন যে এই বাজারে কোথায় মাছ বিক্রি হয় জানেন, আমার কিছু মাছ কেনা দরকার। এটা ইংলিশে কি হবে? আপনি কাউকে বলছেন যে এক্সকিউজ মি, ক্যান ইউ প্লিজ টেল মি, অর কুড ইউ প্লিজ টেল মি, এই বাজারে কোথায় মাছ বিক্রি হয়? আই নিড টু বাই সাম ফিশেস। ফিশ প্লুরাল হিসেবে বলা যায়, বাট ফিশেসটাকেও বলা যায়, একটাই বলেন। সো ইউ ক্যান সে আই নিড টু বাই সাম ফিশ, আমার কিছু মাছ কেনা দরকার। সো কুড ইউ প্লিজ টেল মি, আপনি কি আমাকে দয়া করে বলতে পারবেন এই বাজারে কোথায় মাছ বিক্রি হয়? আমার দরকার কি বলেন তো? মাছ না মাছের বিক্রেতা? মাছ। মাছ কি নিজে নিজে বিক্রি হতে পারে? না। মাছ কি ইনঅ্যাক্টিভ? ইনঅ্যাক্টিভ মানে কি? প্যাসিভ। আমি ফোকাস করছি কার উপর? মাছের উপর। যখন ওই মাছের উপর ফোকাস করে কথা বলছি, এটা আমার প্যাসিভ। তো আপনি ইংলিশে কি করে বলবেন?
এক্সকিউজ মি, কুড ইউ প্লিজ টেল মি এই বাজারে কোথায় মাছ বিক্রি হয়? ইংলিশ করেন তো আপনি? চেষ্টা করে দেখেন, আমি 1 মিনিট টাইম দিচ্ছি। দেখেন আপনি প্রবলেম ফেস করবেন, অবশ্যই ফেস করবেন। কেন? কারণ এই প্যাসিভের প্র্যাকটিক্যাল জায়গা আমার জানা নেই, এটা জানতে হবে। যারা আমার পেইড কোর্সে আসবেন তারা বুঝতে পারবেন এই ল্যাঙ্গুয়েজটা কতটা প্র্যাকটিক্যালি শেখা যেতে পারে, কতটা সহজে, কম সময়ের ভিতরে। দেখেন বলি, এই বাক্যটার ইংলিশটা এরকম যে এক্সকিউজ মি, কুড ইউ প্লিজ টেল মি ওয়ার আর ফিশ, বা ফিশেসও বলতে পারেন, আপনি এটাই বলেন, ওয়ার আর ফিশ সোল্ড। সেল মানে বিক্রি করে, পাস্ট পার্টিসিপল সোল্ড। am is r প্লাস v3, এটাকে বলা হয় প্রেজেন্ট ইনডিফিনিট টেন্সের প্যাসিভ স্ট্রাকচার। সো ওয়ার আর ফিশ সোল্ড ইন দিস মার্কেট। তো এখানে কোনো বাই মি বাই হিম লিখছি, সাবজেক্ট অবজেক্ট হবে, অবজেক্ট সাবজেক্ট হবে লিখছি। এই বাক্যটার বাংলা কি? এই বাজারে কোথায় মাছ বিক্রি হয়। ওয়ার আর ফিশ সোল্ড ইন দিস মার্কেট। ওয়ার আর ফিশ সোল্ড ইন দিস মার্কেট, আগে ডাবল ইউ এইচ ওয়ার্ড, দেন অক্সিলারি ভার্ব, দেন সাবজেক্ট, দেন সেল ভার্বের পাস্ট পার্টিসিপল সোল্ড, দেন এক্সটেনশন। তো এই যে বাংলাটা আমি বললাম বা এই ইংলিশটা আমি লিখলাম, এটা ইনস্ট্যান্টলি কতজন বলতে পারে? কতজনের মুখের উপর থাকে? থাকে না। আপনি আপনি একটা অনুষ্ঠানের জন্য ফুল কিনতে যাবেন, একটা টাউনের একটা মার্কেটে আপনি গেলেন, যে কোনো একটা, ঢাকা শহরে হোক অন্য কোনো শহরে হোক, তো ফুলের একটা আলাদা মার্কেট থাকে, ফুলের দোকানগুলো এক জায়গায় থাকে। একজনের কাছে জিজ্ঞাসা করছেন যে আই নিড টু বাই সাম ফ্লাওয়ার্স, সো এই বাজারে কোথায় ফুল বিক্রি হয় আমাকে একটু বলতে পারেন? তাই না? এই ধরনের কথা আমরা বলি না? বলি। ভেবে দেখেন কতটা প্র্যাকটিক্যাল সেন্টেন্স আমি বাংলাতে বলতেছি। বাংলাতে কি আমরা প্যাসিভ এই ধরনের সেন্টেন্স বলি না? বলি। ইংলিশে পারেন না কেন? এই প্যাসিভের প্র্যাকটিক্যাল ব্যবহার না জানার কারণে। তাহলে আমি যদি আরেকটা সেন্টেন্স বলি, ওই যে আপনাদেরকে আগের দিন মনে হয় এটা বলছিলাম, যে মনে করেন আপনি শহরে থাকেন, আপনি চাকরি করেন বা একটা ইউনিভার্সিটিতে পড়াশোনা করেন, আপনি হঠাৎ করে একটা ঈদের ছুটিতে গ্রামে গেলেন। গ্রামে গিয়ে দেখছেন আপনাদের গ্রামে একটা নতুন মসজিদ তৈরি করা হয়েছে। তো আপনি আপনার এক বন্ধুর সাথে নামাজ পড়তে গেছেন, তাকে আপনি জিজ্ঞাসা করছেন, বা ইটস আ ভেরি বিউটিফুল মস, এটা খুব সুন্দর একটা মসজিদ, এই মসজিদটা আমাদের গ্রামে কবে তৈরি করা হয়েছে? আপনার বন্ধুকে বলছেন যে, বন্ধু এই মসজিদটা কবে তৈরি করা হয়েছে? দেখেন এটা প্যাসিভ কেন? আপনি ফোকাসটা কার উপর করছেন বলেন তো? মসজিদের উপর। আপনার সাবজেক্ট কি? মসজিদ। মসজিদ কি নিজে নিজে তৈরি হয়? না, কেউ একজন তৈরি করেছে। কারা করেছে? রাজমিস্ত্রিরা করেছে। তো আপনার কি ওই রাজমিস্ত্রিদের চেনা দরকার বা জানা দরকার? আপনার দরকার কি? মসজিদ সম্পর্কে ইনফরমেশন নেওয়া। তো আপনি তাকে কি বলছেন? এই মসজিদটা কবে তৈরি করা হয়েছে? বলতে পারেন ইংলিশ কি হবে? জাস্ট একটা সেন্টেন্স বলেন তো, যে এই মসজিদটা কবে তৈরি করা হয়েছে, এটা ইংরেজিতে কি হবে? যে কোনো একজন বলেন তো, এই মসজিদটা কবে তৈরি করা হয়েছে, ইংলিশ কি হবে? বলতে পারবেন কেউ? এই মসজিদটা কবে তৈরি করা হয়েছে? The mosque builder. দেখেন কেউ পারছেন না। Why? দেখেন আমি বলে দিই, আপনারা একটু মিলাইন। এই যে বললাম কথাটা, যে বন্ধু এই মসজিদটা কবে তৈরি করা হয়েছে, এটা প্রেজেন্ট পারফেক্ট টেন্সে যদি বলেন, হয়েছে, গিয়েছে, থেকেছে, তখন এরকম হয়, ওয়েন, দেন হ্যাজ দ্য মস, ওয়েন হ্যাজ দ্য মস বিন বিল্ট। বিন বিল্ট, দেখেন আমি যদি এটাকে অ্যাফার্মেটিভ করি তাহলে আপনি বুঝতে পারবেন। দ্য মস হ্যাজ বিন, হ্যাভ বা হ্যাজ বিন প্লাস v3, বিল্ড এর পাস্ট পার্টিসিপল বিল্ট। দ্য মস হ্যাজ বিন বিল্ট ইন, বা জাস্ট ইউ ক্যান সে লাস্ট মান্থ। এরকম আমার অ্যাফার্মেটিভটা হয়। বাট কোশ্চেনটা আমি যদি করি, কোশ্চেনটা কি? ওয়েন হ্যাজ দ্য মস বিন বিল্ট, এই মসজিদটা কবে তৈরি করা হয়েছে? আর যদি এটা আমি পাস্ট ইনডিফিনিট টেন্সে করি, পাস্ট ইনডিফিনিট মানে বাংলাটা তাহলে এরকম হবে, এই মসজিদটা কবে তৈরি করা হয়েছিল। বলেন তো কি বললাম? হয়েছিল। তখন আমার ইংলিশটা এরকম হবে, ওয়েন ওয়াজ দ্য, ওয়াজ, ওয়েন ওয়াজ দ্য মস বিল্ড, ওয়েন ওয়াজ দ্য মস বিল্ড, অর্থাৎ হ্যাভ হ্যাজ প্লাস ভি, বিন প্লাস v3 প্রেজেন্ট পারফেক্টের প্যাসিভ, ওয়াজ ওয়ার প্লাস v3 পাস্ট ইনডিফিনিট টেন্সের প্যাসিভ। তো ওয়েন ওয়াজ দ্য মস বিল্ড, এই মসজিদটা কবে তৈরি করা হয়েছিল? দ্য মস ওয়াজ বিল্ড ইন 2020, ইন 2022, এরকম যে কোনো একটা টাইমের আপনি মেনশন করলেন। তো এই যে সেন্টেন্স গুলো লিখছি, এগুলো বাংলায় আমরা হরহামেশা বলি, বাট ইংলিশে পারি না, প্যাসিভের প্র্যাকটিক্যাল ব্যবহার না থাকার কারণে, না জানার কারণে। তো আপনি যদি সত্যিকার অর্থে ইংলিশে এক্সপার্ট হতে চান, প্রফেশনাল হতে চান, আমি আবারও আপনাকে জানিয়ে রাখলাম, আপনি তো আমার ফ্রি ক্লাস করছেন, আজকে আসেন কালকে নাও থাকতে পারেন, থাকবেন না, এই জিনিসটা জেনে যান। এই প্যাসিভ ভয়েস ইংলিশে কথা বলার ক্ষেত্রে বা রিটেন ইংলিশে
অনেক বড় একটা ব্যারিয়ার বা বাধা তৈরি করে। এটার প্র্যাকটিক্যাল ব্যবহার না জানার কারণে আমরা ইংরেজিটা পারি না, এবং এটা আপনি নিজেও জানেন না যে এইটা না জানার কারণে আপনি ইংরেজি পারেন না। কারণ আপনি তো জানেন আপনি প্যাসিভ পারেন। কিভাবে পারেন? ওই যে আই ইট রাইস, রাইস ইজ ইটেন বাই মি। কিন্তু এটা করলে হবে না, আমাকে এই ধরনের সেন্টেন্স করে শিখতে হবে। ঠিক আছে? এটা এটা রিটেন ইংলিশের বিভিন্ন প্যাসেজে এরকম সেন্টেন্স থাকে, আমরা পড়ে বুঝি না। তো এটা বুঝতে হবে। তো আজকে লাস্ট পর্যন্ত থাকলে আমি এতটুকু বলতে পারি, এই কনসেপ্ট হয়তো আপনার ক্লিয়ার হয়ে যাবে যদি আপনি মনোযোগ দিয়ে দেখেন। তো আমি প্রথমে এটার গ্রামাটিক্যাল সাইড নিয়ে একটু কথা বলবো। কোথায় ছিলাম যেন, জাস্ট একটু টাইম দেব। আচ্ছা, হ্যাঁ এইখানে দেখাচ্ছিলাম, এই জায়গাটাতে একটু দেখেন। আগে প্যাসিভের স্ট্রাকচার গুলো নিয়ে আমি একটু কথা বলি, দেন এখানে কয়েকটা সেন্টেন্স আছে, এই সেন্টেন্স গুলো আমরা একটু দেখবো। দেখার পর ওই যেটা বলছে যে আমার পেইড কোর্সের 10টা মাস্টার্স ক্লাস রাইটিং এর, তার থেকে একটা ক্লাস আজকে আমি আপনাদেরকে দেখাবো, সেটার জন্য আপনাকে একটু ওয়েট করতে হবে। তার আগে এইটা বোঝেন যে অ্যাক্টিভ আর প্যাসিভের স্ট্রাকচার গুলো বুঝি। দেখেন, প্যাসিভ যদি কেউ হঠাৎ করে শিখতে চায় সে পারবে না। আমি একটা কথা বারবার বলছিলাম, এই ল্যাঙ্গুয়েজ একটা চেইন অফ কমান্ড মেনটেন করে। আপনার যদি টেন্স সম্পর্কে ভালো কনসেপ্ট থাকে তাহলে প্যাসিভ বোঝাটা সহজ হয়ে যায়। আবার টেন্স কনসেপ্ট না থাকলে প্যাসিভ বোঝা কঠিন হয়ে যায়। তো এই বিষয়গুলো ধাপে ধাপে এগোতে হয়। এই ক্লাসগুলোর বেনিফিট এইটাই, প্র্যাকটিক্যালি ল্যাঙ্গুয়েজটা ধারাবাহিকভাবে শিখতে পারবেন। বাট এটা দেখাচ্ছি, তার আগে আমাকে আরেকবার একটু একটা কথা বলেন তো, এই পর্যন্ত যে কথাগুলো আমি বললাম, আপনার কোনো কিছু শেখার দরকার নেই, বাট আপনি কি অ্যাটলিস্ট এই কনসেপ্টটা পেয়েছেন যে প্যাসিভ ভয়েস কতটা গুরুত্বপূর্ণ, বা প্র্যাকটিক্যাল প্যাসিভটা মূলত কি, বা এটা আমাদের শেখা উচিত? এটা কি আপনারা বুঝতে পেরেছেন বা কনসেপ্টটা পেয়েছেন? তো এটা আপনাকে নেওয়ার চেষ্টা করতে হবে। দেখেন, আমি একটা কথা বারবার বলি, আমার এই ক্লাসগুলো কার জন্য বেশি ইফেক্টিভ জানেন বা ইম্পর্টেন্ট? যারা আগে একবার দুইবার বা তিনবার বিভিন্ন কোর্সে বিভিন্ন টিচারের কাছে গিয়েছে, ক্লাস করে এসেছে, ধাক্কা খেয়ে এসেছে, শিখতে পারেনি, তারা যদি আমার ক্লাসগুলো করে, একটা ক্লাসও যদি করে যায়, সে কম্পেয়ার করতে পারবে, সে রিয়েলাইজ করতে পারবে হোয়াট আই এম লার্নিং ফ্রম হিয়ার। বাট যারা একদমই নতুন আসছেন তারা হয়তো এইভাবে এটাকে কনসিডার বা বিবেচনা করতে পারবেন না বা বুঝতে পারবেন না। বাট তারাই বুঝতে পারবে, আমি এতটুকু বলতে পারি। এখানে অনেকেই আছেন তেমন, যারা বিভিন্ন জায়গায় শেখেন, বিভিন্ন টিচারের কাছ থেকে শিখে আসছেন বা দেখে আসছেন, আর আমার এই ক্লাসগুলো করে যাবেন। ইউ ক্যান ইমাজিন দ্য অ্যাকচুয়াল ডিফারেন্স। তো দেখেন, আহ টেন্সের স্ট্রাকচার কেমন আর প্যাসিভের স্ট্রাকচার কেমন বোঝার চেষ্টা করুন। সাবজেক্ট প্লাস ভার্ব ওয়ান, ভার্বের প্রেজেন্ট ফর্ম প্লাস অবজেক্ট, এটা প্রেজেন্ট ইনডিফিনিট টেন্সের স্ট্রাকচার। একটু ওয়েট করেন, আমাকে এটা একটু বলতে দেন, কারণ এটাকে স্কিপ করে তো যাওয়া যায় না। তারপর আমি প্র্যাকটিক্যাল জায়গাটাতে আসতেছি, জাস্ট একটু 5টা মিনিট একটু টাইম দেন। সাবজেক্ট প্লাস ভার্বের প্রেজেন্ট ফর্ম প্লাস অবজেক্ট, অর্থাৎ ভি ওয়ান প্লাস অবজেক্ট, এটা কিসের স্ট্রাকচার? প্রেজেন্ট ইনডিফিনিট টেন্স। যেমন আই প্লে ফুটবল, আমি ফুটবল খেলি, এখানে সাবজেক্ট অ্যাক্টিভ, সাবজেক্ট কাজ করে। সাবজেক্ট প্লাস ভার্ব টু প্লাস অবজেক্ট, অর্থাৎ এটা পাস্ট ইনডিফিনিট টেন্স। টেন্স মানে কি বলছিলাম না, ভার্বের ফর্মেট চেঞ্জ। তো আই প্লেড ফুটবল, এটার বাংলা কি? আমি ফুটবল খেলেছিলাম। সাবজেক্ট প্লাস উইল প্লাস ভার্ব ওয়ান প্লাস অবজেক্ট, এটা ফিউচার ইনডিফিনিট, আই উইল প্লে ফুটবল। তাহলে দেখেন তো অ্যাক্টিভ আমরা বুঝি কিনা, যে আই প্লে ফুটবল, আমি ফুটবল খেলি, আই প্লেড ফুটবল, আমি ফুটবল খেলেছিলাম, আই উইল প্লে ফুটবল, আমি ফুটবল খেলবো। এগুলোর আবার প্যাসিভের একটা স্ট্রাকচার আছে। প্যাসিভ মানে কি? যেখানে সাবজেক্টটা নিষ্ক্রিয়, ইনঅ্যাক্টিভ। যেমন সাবজেক্ট প্লাস অ্যাম ইজ আর প্লাস ভি থ্রি প্লাস অবজেক্ট, এইটাকে বলছে যে প্রেজেন্ট ইনডিফিনিট টেন্সের প্যাসিভের স্ট্রাকচার। মানেটা কি? অ্যাম ইজ আর মূলত আমরা কোথায় দেখি বা কোথায় বসাই? আমরা জানি যে অ্যাম ইজ আর প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্সে বসে, অ্যাম ইজ আর এর পরে ভার্বের সাথে আইএনজি বসে, অজয়ের পাস্ট কন্টিনিউয়াস টেন্সে বসে, তার সাথে আইএনজি বসে, শ্যাল বি বা উইল বি ফিউচার কন্টিনিউয়াস টেন্সে বসে, তার সাথে আইএনজি বসে। কিন্তু এই কন্টিনিউয়াস টেন্সের অক্সিলারি ভার্ব গুলো বা হেল্পিং ভার্ব গুলো ইনডিফিনিট টেন্সে চলে আসে যখন সেটা প্যাসিভের স্ট্রাকচার হয়। অর্থাৎ প্রেজেন্ট ইনডিফিনিট টেন্সের প্যাসিভের স্ট্রাকচার অ্যাম ইজ আর প্লাস মেইন ভার্বের পাস্ট পার্টিসিপল। এবার একটু দেখেন, এই ভার্বের পাস্ট পার্টিসিপল বা ভি থ্রি যেটা, এটাকে কি কি বলে? কনজুগেশন অফ ভার্ব। এটা মূলত আমরা অ্যাক্টিভে কোথায় বসাই? অ্যাক্টিভে পারফেক্ট টেন্স গুলোতে বসে, প্রেজেন্ট পারফেক্ট, পাস্ট পারফেক্ট বা ফিউচার পারফেক্টে। বাট প্যাসিভের সমস্ত স্ট্রাকচারেই মেইন ভার্বের পাস্ট পার্টিসিপল হয়, সেটা ইনডিফিনিট টেন্স হোক, কন্টিনিউয়াস টেন্স হোক, পারফেক্ট বা পারফেক্ট কন্টিনিউয়াস, যে টেন্সই হোক না কেন, মেইন ভার্বটা অলওয়েজ ভি থ্রি বা পাস্ট পার্টিসিপল ফর্মে হয়। তাহলে বোঝেন, প্রেজেন্ট ইনডিফিনিট টেন্সের প্যাসিভের স্ট্রাকচার সাবজেক্ট প্লাস অ্যাম ইজ আর প্লাস ভি থ্রি। এগুলো খুবই সহজ, একটু ওয়েট করেন, আপনার কনসেপ্টটা ক্লিয়ার হয়ে যাবে। Past indefinite tense was were plus V3, future indefinite tense shall বা will be plus V3। অর্থাৎ
ফুটবল ইজ প্লেইড বাই মি, ফুটবল খেলা হয়েছিল আমার দ্বারা। বাংলাটা কি? ফুটবল খেলা হয়েছিল। এখানে সাবজেক্ট কি? ফুটবল। এটা প্যাসিভ কেন বলছি? এই যে ইজ প্লাস ভি3 কেন? সাবজেক্টটা ফুটবল। ফুটবল কি নিজে নিজে দৌড়াতে পারে? ফুটবলের কি হাত পা আছে? না। কেউ একজন বলে লাথি মারলে বলটা দৌড়ায়। ফুটবল ওয়াজ প্লেইড বাই মি, ফুটবল খেলা হয়েছিল আমার দ্বারা। ফুটবল উইল বি প্লেইড বাই মি, ফুটবল খেলা হবে আমার দ্বারা। ফুটবল খেলা হবে আমার দ্বারা। এখন একটু বোঝার চেষ্টা করেন বা ভালোভাবে নেওয়ার চেষ্টা করেন। জাস্ট ট্রাই টু আন্ডারস্ট্যান্ড হিয়ার। খুবই ভালোভাবে বিষয়গুলোকে একটু বোঝেন, কনসেপ্টটা নেন। দেখেন, এখানে তো অ্যাক্টিভ একটা দেওয়া আছে, সেইটা ট্রান্সফর্ম করা, যে এই যে বাই মি বাই মি বাই মি দিয়ে। কিন্তু আমি যদি এটাকে প্র্যাকটিক্যালি ভাবে, সেটা কেমন হয়? মনে করেন আপনি আপনার একটা বন্ধুর সাথে একটা রাস্তা দিয়ে হেঁটে যাচ্ছেন, প্রত্যেকটা বিষয়কে প্র্যাকটিক্যালি চিন্তা করবেন। একটা নতুন গ্রাম দিয়ে হেঁটে যাচ্ছেন, হাঁটতে হাঁটতে রাস্তার পাশে দেখলেন যে একটা ফুটবল খেলার মাঠ, বড় একটা মাঠ যেখানে ফুটবল খেলা হয়। এখন ওই মাঠটাতে দুই পাশে দুইটা গোল পোস্ট আছে, সেটা দেখে আপনি বুঝতে পারছেন। তো আপনি আপনার বন্ধুকে বলছেন যে দেখো, ইটস আ ভেরি বিউটিফুল প্লে গ্রাউন্ড অফ ফুটবল, এটা খুব সুন্দর একটা ফুটবল খেলার মাঠ। আমার মনে হয় এই মাঠে ফুটবলই খেলা হয়। আই থিংক ফুটবল ইজ প্লেড ইন দিস ফিল্ড। এটাই প্যাসিভ। আমি আরেকটু বলবো, বাট তার আগে আমরা আরেকটু সামনে আসি। দেখেন, প্রেজেন্ট কন্টিনিউয়াস এর অ্যাক্টিভের স্ট্রাকচার হচ্ছে সাবজেক্ট প্লাস অ্যাম ইজ আর প্লাস ভার্বের সঙ্গে আইএনজি প্লাস অবজেক্ট। আই এম প্লেইং ফুটবল। পাস্ট কন্টিনিউয়াস ওয়াজ এর প্লাস আইএনজি, আই ওয়াজ প্লেইং ফুটবল। ফিউচার কন্টিনিউয়াস উইল বি প্লাস আইএনজি, আই উইল বি প্লেইং ফুটবল। অর্থাৎ আমি ফুটবল খেলতেছি, আমি ফুটবল খেলতেছিলাম, আমি ফুটবল খেলতে থাকবো। প্রেজেন্ট পারফেক্ট টেন্সে হ্যাভ হ্যাজ প্লাস ভি3, যেমন আই হ্যাভ প্লেড ফুটবল, আমি ফুটবল খেলেছি। আর আপনি যখন প্যাসিভ করবেন, বোঝার চেষ্টা করেন, আপনি যখন প্যাসিভ করবেন তখন কি হচ্ছে? অ্যাম ইজ আর বিং প্লাস ভি3, অর্থাৎ এক্সট্রা একটা ওয়ার্ড যুক্ত হবে, বিইআইএনজি, বিং। যেমন ফুটবল ইজ বিং প্লেড, এর বাংলা অর্থ হচ্ছে ফুটবল খেলা হচ্ছে। ফুটবল ওয়াজ বিং প্লেড, ফুটবল খেলা হচ্ছিল। ফুটবল উইল বি বিং প্লেড, ফুটবল খেলা হতে থাকবে। অর্থাৎ অ্যাম ইজ আর ওয়াজ ওয়ার উইল বি বিং প্লাস ভি3, এটা হচ্ছে প্যাসিভের কন্টিনিউয়াস টেন্সের স্ট্রাকচার। আর পারফেক্ট টেন্সে কি হয়? হ্যাভ হ্যাজ বিন প্লাস ভি3। কন্টিনিউয়াসে বিং হয় বিইআইএনজি, আর পারফেক্ট টেন্সে বিন হয় বিইএন, বিন। অর্থাৎ আই হ্যাভ প্লেড ফুটবল, আমি ফুটবল খেলেছি। ফুটবল হ্যাজ বিন প্লেড, ফুটবল খেলা হয়েছে। আবার মডেলের ক্ষেত্রে কি হয়? দেখেন, একটু ওয়েট করে, আমি প্র্যাকটিক্যাল জায়গাটি নিয়ে কথা বলবো। মডেলের ক্ষেত্রে কি হয় দেখেন, আমরা গতকাল মডেল দেখেছিলাম, ক্যান, কুড, মে, মাইট, শ্যাল, শুড, উইল, উড। মডেলের পর মেইন ভার্বের বেস ফর্ম বসে। কিন্তু প্যাসিভের ক্ষেত্রে মডেলের পরে বি প্লাস ভি3 হয়, বিই প্লাস ভি3। যেমন আই ক্যান প্লে ফুটবল, আমি ফুটবল খেলতে পারি। ফুটবল ক্যান বি প্লেড, ফুটবল খেলা যেতে পারে। আচ্ছা, আমি একটু প্র্যাকটিক্যালি বলি বিষয়টাকে, আপনাদের বুঝতে সহজ হবে। এই ফুটবল দিয়েই বলি। দেখেন, আপনারা দেখে থাকবেন হয়তো, ওই যারা গ্রাম এলাকায় থাকেন বা বা ইউনিয়ন উপজেলা পর্যায়ে বিভিন্ন ফুটবল খেলা হয় না? বিভিন্ন জায়গায় বর্ষাকালে বেশি হয়। আর এই ফুটবল যে বড় বড় টুর্নামেন্ট গুলো হয়, খেলাগুলো হয়, দেখছেন না যে গ্রাম দিয়ে মাইকিং করে যে সুখবর সুখবর সুখবর, এক বিরাট ফুটবল ম্যাচের আয়োজন করা হয়েছে এই জায়গায়, হ্যাঁ, এই উপজেলা পরিষদের মাঠে বা যে কোনো জায়গায় হোক। খেলাটি অনুষ্ঠিত হবে আজ বিকাল 4 ঘটিকার সময়ে, আপনারা প্রত্যেকেই আমন্ত্রিত। এরকম কথা বলেন, মাইকিং করে কিনা বলেন, আপনারা শোনেন না? এই সবগুলো কথাই প্যাসিভ ভয়েসের, জানেন? আপনি একটা ইংলিশে ট্রান্সলেট করতে যান, আপনি পারবেন না। কেন জানেন? কারণ এগুলো সবই প্যাসিভ। কি বললাম বলেন তো? যা ভেরি গুড নিউজ, হ্যাঁ, সুখবর সুখবর সুখবর। এবার মেইন সেন্টেন্সটা কি? যে এক বিরাট ফুটবল খেলার আয়োজন করা হয়েছে। ইংলিশ কি? দেখেন, আ গ্রেট ফুটবল ম্যাচ। এবার হ্যাজ বিন অ্যারেঞ্জড, ARRANGED, হ্যাজ বিন অ্যারেঞ্জড। এরপর যে জায়গাটার নাম থাকবে আপনি সেটাকে এখানে মেনশন করতে পারেন। ঠিক আছে? তাহলে দেখেন, হ্যাভ হ্যাজ বিন প্লাস ভি3, এটা কিসের স্ট্রাকচার? প্রেজেন্ট পারফেক্টের প্যাসিভের স্ট্রাকচার। এবার আমি কি বলছি? যে খেলাটি অনুষ্ঠিত হবে আজ বিকাল 4টায়। বলে না, মাইকে বলে না? তাহলে কি হবে? দ্য ফুটবল ম্যাচ উইল বি হেল্ড
অনুষ্ঠিত হওয়া, হোল্ড থেকে হেল্ড বা উইল বি স্টার্টেড, খেলাটি শুরু হবে, আপনি হেল্ড এর পরিবর্তে বলতে পারেন স্টার্টেড অ্যাট 4 PM, অর্থাৎ সার্টেন টাইমের আগে অ্যাট প্রেপোজিশন বসে 4টায়, ইন দ্য আফটারনুন, ইন দ্য আফটারনুন টুডে, বা জাস্ট অ্যাট 4 PM টুডে বললে, পিএম মানেই তো বিকাল বোঝা যায়, তো অ্যাট 4 PM টুডে এরকম আপনি বলতে পারেন। দ্য ফুটবল ম্যাচ উইল বি হেল্ড অ্যাট 4 PM টুডে। এবার আমরা ওই যে আরেকটা কথা কি বলছিলাম, যে আপনারা প্রত্যেকেই আমন্ত্রিত, এই কথাটাও প্যাসিভ ভয়েস, জানেন? আপনারা প্রত্যেকে আমন্ত্রিত, আমন্ত্রণ করতেছে কে? খেলার আয়োজক যারা তারা, বাট তাদের মেনশন করছি না, মেনশন করছি দর্শকদেরকে। দর্শকরা তো ইনঅ্যাক্টিভ, তারা কিছু করতেছে না, বাট তাদেরকে আমি আহ্বান করছি। তো আপনারা প্রত্যেকেই আমন্ত্রিত, এটাও একটা প্যাসিভ ভয়েস। কি জানেন? ইউ অল আর ইনভাইটেড টু এনজয় দিস ম্যাচ, ম্যাচটা উপভোগ করতে, বা ম্যাচ ফর এনজয়িং দিস ম্যাচ, ম্যাচটা উপভোগ করার জন্য, ফর বলতে পারি না, ফর এনজয়িং দিস এক্সাইটিং ম্যাচ। এই যে বাক্যগুলো লিখছি দেখছেন, এই প্রত্যেকটা বাক্যই প্যাসিভ ভয়েস। এর থেকে আর কত প্র্যাকটিক্যাল এই কথাটাকে আপনাদেরকে আমি বোঝাবো, এবার বলেন। তাহলে একবার বলেন যে প্যাসিভের প্র্যাকটিক্যাল ব্যবহার যদি আমরা না জানি, আমাদের যদি না জানা থাকে, কনসেপ্ট যদি না থাকে, আমরা কি ইংলিশটা প্রফেশনালি শিখতে পারবো, প্রপারলি শিখতে পারবো? বলেন তো আপনারা, কি মনে হয়, কতটুকু কনসেপ্ট পেলেন? প্যাসিভ ভয়েসটা আমাদের দরকার কিনা সত্যিকার অর্থে প্র্যাকটিক্যাল ল্যাঙ্গুয়েজ ডেভেলপ করার জন্য? বোঝা যায়? হ্যাঁ, কখনো কেউ বোঝায় নাই। বোঝাইছে এইভাবে? কোথাও শিখছেন হ্যাঁ। প্যাসিভ এইভাবে? আমি তো ওকে সেরা ক্লাস, থ্যাংক ইউ। আপনার Guys, thanks for sharing your আপনার প্যাসিভ অনেক জায়গায় শিখতে পারেন, অনেক টিচারের কাছে অনেক প্যাসিভের ক্লাস পেতে পারেন, সবাই জানে প্যাসিভ ভয়েস একটা গুরুত্বপূর্ণ টপিক, বাট এতটা প্র্যাকটিক্যালি কখনো ভাবছেন যে এটার প্রভাব এত বেশি, এটার বিস্তার এত বেশি এই ল্যাঙ্গুয়েজে, এটা এতটা বেশি প্রয়োজন আমার, এটা কখনো কেউ ভাবছেন? আমরা কিন্তু ভাবি না, তাই না? ঠিক কিনা বলেন? জি জি স্যার, কখনো ভালো হয়নি। এইভাবে কখনো ভাবা হয়? তো তো যেটা বলছি আমি সেটা হচ্ছে, আপনারা তো ভর্তি হয়েছেন, প্রচুর স্টুডেন্ট ভর্তি হয়েছেন, আপনারা যারা পেইড কোর্সে আসবেন তারা বুঝতে পারবেন আরো কতটা ডিটেলসে, কতটা প্র্যাকটিক্যাল ল্যাঙ্গুয়েজ শেখা যায়। আর প্যাসিভ এভাবে শিখতেই হবে আপনাদের, এর কোনো বিকল্প নেই। দ্যার ইজ নো অল্টারনেটিভ ওয়ে টু লার্ন ইট। এটা দরকার, আমাদের সত্যিকার অর্থেই দরকার। আচ্ছা, এখানে কয়েকটা সেন্টেন্স আছে, একটু দেখেন, আমি একটু ইয়ে করে দিই, দেখেন, বিড়ালটিকে হত্যা করা হয়েছিল, এই বাক্যটা ইংলিশে কি হবে? এখানে সাবজেক্টটা কি? বিড়াল। এখন বিড়াল কি কোনো কাজ করতেছে? এটা প্যাসিভ কেন? আগে প্যাসিভের সেন্সটা আমরা বুঝবো। বাংলা দেখে টেন্স ধরতে হয়, হয়েছিল, গিয়েছিল, ঠেকেছিল, কোন টেন্স? পাস্ট টেন্সের স্ট্রাকচার। তাহলে এটা পাস্ট ইনডিফিনিট টেন্স, পাস্ট ইনডিফিনিট টেন্সের প্যাসিভের স্ট্রাকচার কি? ওয়াজ এর প্লাস V3। তাহলে বিড়ালটিকে হত্যা করা হয়েছিল, এখানে এটা প্যাসিভ কেন? বিড়ালটা ইনঅ্যাক্টিভ কেন বলছি? বিড়াল ইনঅ্যাক্টিভ, মনে করেন আপনি একটা রাস্তা দিয়ে হেঁটে যাচ্ছেন, ক্লাসটা লাস্ট পর্যন্ত করার চেষ্টা করেন আপনি, হয়তো আমার ক্লাস যদি একটু লং টাইম হয় আমি একটু ডিটেলসে বুঝাই, বাট আমি এতটুকু বলতে পারি, হাজার হাজার টাকা খরচ করে একটা BCS এর কোচিং এ গিয়ে, একটা IELTS এর কোচিং এ গিয়ে আপনি এরকম প্যাসিভ ক্লাস পাবেন না। আপনার মনে থাকবে আমার কথা, যদি আমাকে আপনি পজিটিভ মাইন্ডে দিতে পারেন। এটার জন্য তার কোনো টাকা পয়সা দিচ্ছে না, দিচ্ছেন না। 1,95,000 টাকা খরচ করছিলাম, গত ক্লাস আপনাদেরকে বলছিলাম, ঢাকা শহরের বিভিন্ন জায়গায় অফলাইনে কোর্স করছিল। পূর্ণিমা নাম করে একটা মেয়ে, ঢাকা শহরের একটা গার্মেন্টস এর মালিক, সে আমাকে বলছে যে আমি 1,95,000 টাকা খরচ করছি, আমি কিছুই শিখতে পারিনি। তারপর আপনার এই 2,000 টাকার একটা কোর্স করে আমি এখন কানাডাতে সেটেল হয়েছি। আইএলটিএস এর ব্যান্ড স্কোর ছিল 6.5, খুবই দুর্বল স্টুডেন্ট ছিল, তাকে ধরে ধরে শিখাইছি, জাস্ট আমার এই কোর্সটা থেকে। কারণ আমি যাদেরকে শেখাই, যতটা আছে আমার ভিতরে সবকিছু দিয়ে প্র্যাকটিক্যালি শেখানোর চেষ্টা করি। এটা হচ্ছে মেইন কথা, আমি যে কারোর থেকে আহামরি ভালো পড়াই সেটা না, আমি সবসময় রিয়েল জায়গাটাকে বোঝানোর চেষ্টা করি, যে আমি পারি না, আমার স্টুডেন্ট পারতেছে না কেন, কোন জায়গাটার প্রবলেমের কারণে তার কথা বলতে গেলে বাধার সৃষ্টি হচ্ছে, কোন টাইমিং এ তার ভুল হচ্ছে, এইটা ধরে আমি শেখাই। এই হচ্ছে আমার টেকনিক, এছাড়া আর কিছু না। তো যেটা আমি বলছি দেখেন, বিড়ালটিকে হত্যা করা হয়েছিল, মনে করেন আপনি একটা রাস্তা দিয়ে হেঁটে যাচ্ছেন, হাঁটতে হাঁটতে দেখছেন একটা রাস্তার পাশে একটা বিড়াল মরে পড়ে আছে, বিড়াল মরে পড়ে আছে। তো এখন কেউ একজন মারছে,
দেখে বোঝা যাচ্ছে এই বিড়ালটাকে কেউ একজন মারছে, বাট যে মারছে কাজটা যার দ্বারা হয়েছে সে তো এখানে নেই। আপনি তো তাকে দেখতেছেন না, সে তো মেরে রেখে চলে গেছে। আপনি জাস্ট ওই বিড়ালটাকে দেখতেছেন। তো যখন আপনি জাস্ট ওই বিড়ালটাকেই দেখতেছেন, তখন বিড়াল তো ইনঅ্যাক্টিভ, বিড়াল তো কোনো কাজ করতেছে না, এই জন্য এটা প্যাসিভ। আমরা প্যাসিভের সেন্সটা বুঝি না। তাহলে কি হবে? দ্য খ্যাট ওয়াজ কিল, অর্থাৎ পাস্ট ইনডিফিনিট টেন্সের প্যাসিভের স্ট্রাকচার ওয়াজ এর প্লাস বি থ্রি। দেখেন, পরীক্ষা সময় মতো শেষ হয়েছিল। আমার ইংলিশটা লেখা আছে দ্য এক্সাম ওয়াজ ফিনিশড অন টাইম। কেন ওয়াজ ফিনিশড লেখা? হুম, পরীক্ষা কি নিজে নিজে শুরু হয়, নিজে নিজে শেষ হয়? পরীক্ষার কি কোনো হাত পা আছে? না, পরীক্ষার তো হাত পা নেই। কেউ একজন পরীক্ষা শুরু করে, কেউ একজন নেয়, এক্সামের দায়িত্বে যারা থাকে তারা করে। কিন্তু আমরা বলি না, এই তোমার পরীক্ষা কবে শুরু হবে, তোমার পরীক্ষা কবে শেষ হবে, পরীক্ষা কি শুরু হয়েছে? এই যে কথাটা ইংলিশে কি, তোমার পরীক্ষা কি শুরু হয়েছে? হ্যাজ ইওর এক্সাম বিন স্টার্টেড? কয়জন বলতে পারে এই কথাটা ইংলিশে ইনস্ট্যান্টলি? বাংলায় বলি না, তোমার পরীক্ষা শুরু হয়েছে, কবে শুরু হবে? ওয়েন উইল ইওর এক্সাম বি স্টার্টেড? কয়জন বলতে পারেন এই কথাটা ইংলিশে? আমরা পারি না, বাট এটা আমাদের বলতে হয়। আমরা নিজেরাও জানি না যে জিনিসটা প্যাসিভ ভয়েস। আমি মেনশন করছি কি, সাবজেক্ট কি, পরীক্ষা। পরীক্ষার হাত পা আছে? পরীক্ষা দৌড়াতে পারে, নিজে নিজে হতে পারে? না। কিন্তু আমি তো মেনশন ওইটাকেই করছি। তো যখন একটা ইনঅ্যাক্টিভ ওয়ার্ডকে আমি সাবজেক্টের জায়গায় নিয়ে আসতেছি, মেনশন করতেছি, তখনই প্যাসিভ হয়, তখনই স্ট্রাকচারটা চেঞ্জ হয়। গতকাল আমাদের রেজাল্ট প্রকাশিত হয়েছে, আমরা বলি না রেজাল্ট কি নিজে নিজে পাবলিশ হয়? বোর্ডের কন্ট্রোলে যারা থাকে, রেজাল্টের দায়িত্বে যারা থাকে তারা পাবলিশ করে। রেজাল্ট পাবলিশ হয়েছে, এটা আমার ওই প্যাসিভ, যে আওয়ার রেজাল্ট ওয়াজ পাবলিশড ইয়েস্টারডে। আগামীকাল রাজুকে লন্ডনে পাঠানো হবে। রাজু, এই রাজু, এই ওয়ার্ডটা আমার সাবজেক্ট, কিন্তু রাজু কিছু করতেছে না। রাজু নামক মানুষটাকে পাঠাবে, এটা ইনঅ্যাক্টিভ। কাজটা কার দ্বারা হবে সেটা এখানে বলা নেই। তার বাবা পাঠাতে পারে, তার ভাই পাঠাতে পারে, বাট সেটাকে মেনশন করা নেই। তাহলে সাবজেক্টকে রাজু হবে, ফিউচার টেন্স। তো রাজু উইল বি সেন্ট টু লন্ডন টুমোরো। ইংলিশটা কি? উইল বি প্লাস সেন্ট। কেন আমি উইল বি প্লাস সেন্ট বসাবো? এটা ফিউচার ইনডিফিনিট টেন্সের প্যাসিভের স্ট্রাকচার, শ্যাল বা উইল বি প্লাস ভি থ্রি। আমাদেরকে বিষয়টি জানানো হয়েছে। দেখেন এই সেন্টেন্সটা একটু বোঝেন তো, আমাদেরকে বিষয়টি জানানো হয়েছে। এখানে আমরা কিন্তু কিছু করতেছি না, বাইরে থেকে কোনো একটা লোক আমাদের মনে করেন কিছু জানিয়েছে, যে কোনো একটা বিষয় সম্পর্কে আমাদেরকে জানিয়েছে। ইংলিশটা কেমন জানে? হয়েছে, গিয়েছে, থেকেছে, প্রেজেন্ট পারফেক্ট টেন্সের স্ট্রাকচার। তাহলে উই একটা সাবজেক্ট, দেন হ্যাভ বিন ইনফর্ম অ্যাবাউট দিস ম্যাটার। এই কথাটা ডিফারেন্ট ওয়েতেও বলা যায় যে দিস ম্যাটার হ্যাজ বিন ইনফর্মড আস। কিন্তু এই যে বাক্যটা লিখলাম হ্যাভ বিন প্লাস বি থ্রি, কেন লিখলাম? সাবজেক্টটা ইনঅ্যাক্টিভ, সাবজেক্ট কিছু করতেছে না, বাইরে থেকে কেউ কিছু জানিয়েছে, অর্থাৎ কে কাজটি করেছে, জানাইছে কে, সেটা এখানে বলা নেই। জাস্ট বলা হচ্ছে আমাদেরকে জানানো হয়েছে। আপনি বিনটা এখান থেকে বাদ দেন তো। আপনি যদি এরকম একটা কথা বলেন, উই হ্যাভ ইনফর্মড অ্যাবাউট দিস ম্যাটার, তখন কিন্তু এটা প্রেজেন্ট পারফেক্টের অ্যাক্টিভের স্ট্রাকচার হয়ে যায়। তখন কিন্তু সাবজেক্ট অ্যাক্টিভ হয়ে যায়, সাবজেক্ট কাজ করা শুরু করে দেয়। তখন এই বাক্যটার ইংলিশ কি হয়? যে উই হ্যাভ ইনফর্মড অ্যাবাউট দিস ম্যাটার। এটার ইংলিশ এরকম হয়, আমরা বিষয়টি জানিয়েছি। কি হয়? আমরা বিষয়টি জানিয়েছি, মানে আমরা কাউকে কোন একটা বিষয় জানিয়েছি। বাট আমার বাংলাটা তো এরকম না। আমার বাংলাটা কি? যে আমাদেরকে জানানো হয়েছে। এই যে আমাদেরকে, আমরা প্যাসিভ হয়ে যাব, আমরা কিছু করব না, বাইরে থেকে কেউ কিছু জানাইছে, তখনই আমার এই ভিতরে বিনটা লিখতে হয়, যেটাকে বলা হয় প্রেজেন্ট পারফেক্ট টেন্সের প্যাসিভের স্ট্রাকচার। একটু বোঝার চেষ্টা করেন, নিতে পারবেন। এই দেখেন, 16ই ডিসেম্বর বিজয় দিবস পালন করা হয়। অনেকেই মনে করে কি একটা সেন্টেন্সের শুরুর ওয়ার্ডটাই সাবজেক্ট। অনেকে বলবে যে 16 ডিসেম্বর, বাট না, এটা সাবজেক্ট না, এটা একটা টাইম, অ্যাডভার্ব, অ্যাডভার্ব অফ টাইম। এখানে সাবজেক্ট মূলত বিজয় দিবস। ভিক্টরি ডে ইজ অবজার্ভ অন 16 ডিসেম্বর। ডে অর ডেটের আগে অন প্রেপোজিশন বসে। প্রেপোজিশনের উপর একটা ডিটেলস ক্লাস আছে এই ফ্রি ক্লাসের ভিতরে, আমি দেখাবো। এরপর দেখেন, এইভাবে আমরা সেন্টেন্স গুলো ট্রান্সলেট করব, করা শিখবো। আপনি যদি এগুলো করতে পারেন, বিশ্বাস করেন, আপনি আহ, কঠিন জিনিস কঠিন মনে হলেও কঠিন বিষয়গুলো শিখতে পারলে নিজের ভিতরে কিন্তু একটা প্লেজার কাজ করে, একটা কনফিডেন্ট কাজ করে, একটা ভালো লাগা কাজ করে। বাট এগুলোকে স্কিপ করে আপনি যদি গতানুগতিক ধারায় জাস্ট টেন্স পড়েন, অনেক টিচার দেখায়, দেখেন আমার স্টুডেন্ট 5 দিনে ইংরেজি শিখে গেছে, 7 দিনে কথা বলতেছে, কি ওই ইন্ট্রোডিউস ইউর সেলফ, এটার উপর প্রেজেন্টেশন দাও, সামনে ক্যামেরা রেখে কথা বলতেছে, আরে কত সুন্দর স্পিকিং করতেছে, টক অ্যাবাউট ইউর রিডিং রুম, টক অ্যাবাউট ইউর ডেইলি অ্যাক্টিভিটিস। দ্যাট ইজ নট আ ল্যাঙ্গুয়েজ। এটা কি? এটা আপনি নির্দিষ্ট একটা সার্কেলের ভিতর আটকে যাচ্ছেন। আপনি নিজের মতো করে কি করতে পারছেন? আপনার ক্রিয়েটিভ কোন পাওয়ারটা ডেভেলপ করতে পারছেন? বাট এই জায়গাগুলো শিখতে পারলে
এই ল্যাঙ্গুয়েজটাকে নিজের অ্যাসেট বা সম্পদ হিসেবে নেওয়া যায়, নিজেই টিচার হওয়া যায়, মাস্টার হওয়া যায়, নিজে শেখানো যায়, নিজে অ্যাসেট বা সম্পদ হিসেবে নেওয়া যায়। এইভাবে শিখতে পারলে এই ল্যাঙ্গুয়েজটাকে আপনি আপনার নেক্সট জেনারেশনকে শেখাতে পারবেন। এটা আসল কথা, অর্থাৎ সব বড় কথা যেটা আপনি ধরে রাখতে পারবেন শেষ পর্যন্ত। আচ্ছা, এখন আমি এই প্র্যাকটিক্যাল জায়গাটা আপনাদেরকে একটু দেখাবো। প্রত্যেকে একটু এই জায়গাটা দেখার চেষ্টা করেন, ভালোভাবে মনোযোগ দিয়ে নেওয়ার চেষ্টা করেন। এটা আমার 10টা ফ্রি হ্যান্ড রাইটিং ক্লাসের একটা ক্লাস। তো আমি এটা আপনাদেরকে ভালোভাবে দেখাই দিচ্ছি। প্রত্যেকেই একটু নিলে আশা করি প্যাসিভ সম্পর্কে আর কোনো ধরনের কনফিউশন থাকবে না। আমরা অনেকেই এই জায়গাগুলোতে প্রচুর ভুল করে থাকি। এই ভুলটা আজকের পর থেকে যাতে আপনার না করতে হয়, না করা লাগে, আপনি যদি এখানে মনোযোগ দিতে পারেন, আশা করি কোনো ধরনের ভুল আর হবে না, কোনো ধরনের প্রবলেম আপনাকে আর ফেস করতে হবে না, বিশেষ করে এই প্যাসিভ ভয়েসের ব্যবহারটা নিয়ে। দেখেন কি বলছে এই জায়গাটা। ফ্রি হ্যান্ড রাইটিং এ প্যাসিভ সেন্টেন্সের ভূমিকা অত্যন্ত গুরুত্বপূর্ণ। আমি এই যে ট্রান্সলেশন গুলো দেখাচ্ছি, আজকে হয়তো অনেকে আমার বইটা অর্ডার করেছেন, এই যে স্পিক ইংলিশ উইথ সোনামুখ, দেখেন এইটাতে এটা কতটা ইফেক্টিভ একটা বই। যারা আমার ক্লাসগুলো করছেন তারা তো বুঝতে পারছেন যে ক্লাসগুলো কতটা ইফেক্টিভ। আমার এই যা যা আলোচনা করতেছি, যে কথাগুলো মুখে বলতেছি, সবকিছু আমার এই বইটাতে সহজ এবং সাবলীল ভাষায় সুন্দরভাবে তুলে দেওয়া আছে। এই একটা বই যদি আপনার কাছে থাকে আর রেগুলার হয়তো আমার লাইভ ক্লাস যদি আপনি করতে পারেন, আমি আপনাকে বলতে পারি আপনার ইংরেজি শিখতে সর্বোচ্চ 2 থেকে 3 মাসের বেশি সময় লাগবে না। এটা 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 আপনার কেন লাগবে? আপনি এটা নিজেকে প্রশ্ন করে দেখেন, আমার কথাই না। ক্লাসগুলো করে যান, এই ক্লাসগুলো তো টাকা লাগতেছে না, ফ্রি ক্লাস করছেন। ক্লাসগুলো করে যান আর নিজেকে প্রশ্ন করে দেখেন। এই দেখেন চ্যাপ্টার 25 দেখছেন আমার এই বইটাতে। এই বইটা অনেক প্রিমিয়াম কোয়ালিটির একটা বই। বইটা কই আপনাকে দেখাই, এটা অনেক প্রিমিয়াম কোয়ালিটির একটা বই। প্রায় 400 পেজ আছে এই বইটাতে, 380 পেজের মতো মনে হয়। তো এটা অনেক সুন্দর করে কভার পেজ টেজ দেওয়া, এবং বাংলাদেশের সব থেকে ভালো যে গ্রাফিক্স ডিজাইনার তার হাতে এই বইটা করা। তো এর বইয়ের অনেক ইতিহাস আছে, হিস্ট্রি আছে আমার এই বইটার, আমি একসময় এটার গল্প বলবো। তো দেখেন এই বইটাতে, এই বইয়ের টাকা আমি নেই না, এই বইয়ের যে লভ্যাংশের টাকা এটা সোনামুখ নামের একটা সোসাইটি, সোশ্যাল অর্গানাইজেশন, তাদেরকে দেওয়া হয়। সেখানে দারিদ্র বাচ্চাদেরকে ইন্টারন্যাশনাল মানের করার জন্য ইংলিশ, ম্যাথ, কম্পিউটার শেখানো হয়। একজন পুলিশ সুপার, এসপি বাংলাদেশের অবসরপ্রাপ্ত, তিনি সেই দায়িত্বটা নিয়েছেন। তো তারা আমাকে ইনভাইট করছিল অফলাইনে 6 দিনের একটা ইংলিশ অলিম্পিয়াডে ক্লাস নেওয়ার জন্য। সেখানে তো তাদের যে ভালোবাসা, তারা আমাকে যে ভালোবাসা, যে সম্মান দিয়েছিল, সেইটা থেকে আমি তাদের উদ্দেশ্য করে তাদের নাম দিয়ে এই বইটা তৈরি করা। এই বইয়ের যে টাকা ওদের ওইখানে যায়। এই বইয়ের অনেক ইতিহাস আছে। তো এই বইটাতে দেখেন এই যে চ্যাপ্টার 25-এ প্র্যাকটিক্যাল ইউজ অফ প্যাসিভ ভয়েস, এই যে বলছি না বাই ছাড়া প্যাসিভের ব্যবহার, প্যাসিভের ডিরেক্ট ইউজ এই বইটাতে দেওয়া আছে। জাস্ট যদি একটা বই আপনার সাথে থাকে আর রেগুলার ওয়েতে আপনার ক্লাসগুলো করেন, এতটুকু বলতে পারি এই ল্যাঙ্গুয়েজ শিখতে আপনার কোথাও প্রবলেম ফেস করতে হবে না। তো দেখেন প্র্যাকটিক্যাল যে জায়গাটা নিয়ে কথা বলছিলাম, জাস্ট ট্রাই টু আন্ডারস্ট্যান্ড হিয়ার। কি বলছে এখানে দেখেন, ফ্রি হ্যান্ড রাইটিং এ প্যাসিভ সেন্টেন্সের ভূমিকা অত্যন্ত গুরুত্বপূর্ণ, কারণ যে কোনো রিপোর্ট তৈরি, বই, সংবাদপত্র এবং রিটেন ইংলিশের অধিকাংশ প্যাসিভ সেন্টেন্স দ্বারা হয়ে থাকে। দেখছেন, যদিও প্যাসিভ ভয়েসের ক্ষেত্রে অনেকেই বাইয়ের ব্যবহারকে প্রাধান্য দিয়ে থাকে, কিন্তু বাস্তবে বিশেষ করে ফ্রি হ্যান্ড রাইটিং এ বাই ছাড়া প্যাসিভ সেন্টেন্সের ব্যবহার তুলনামূলক বেশি। যেমন রিপোর্টটি যথাসময়ে তৈরি হয়েছে, ইংলিশটা কি, দ্য রিপোর্ট হ্যাজ বিন প্রিপেয়ার্ড অন টাইম। দেখেন এখানে কে তৈরি করেছে, কার দ্বারা হয়েছে, এগুলো বলা নেই, বাট যদি বলা থাকে, যেমন জাস্ট একটা মিনিট একটু ওয়েট করেন তো। যেমন দেখেন রিপোর্টটি যথাসময়ে তৈরি হয়েছে এবং ম্যানেজারের দ্বারা অনুমোদিত হয়েছে। জাস্ট ওয়েট আ মিনিট। ওকে, কি বলছে, রিপোর্টটি যথাসময়ে তৈরি হয়েছে এবং ম্যানেজারের দ্বারা অনুমোদিত হয়েছে। এই কথাটা আপনি যদি ইংলিশে বলেন তখন আপনাকে বলতে হচ্ছে দ্য রিপোর্ট হ্যাজ বিন প্রিপেয়ার্ড অন টাইম অ্যান্ড ইট হ্যাজ বিন অ্যাপ্রুভড বাই দ্য ম্যানেজার। এখন একটা বিষয় খেয়াল করেন, আমি কি বলছি, এই বাই এর ব্যবহার হয় না প্র্যাকটিক্যাল প্যাসিভে। যদি এই বাক্যটা আপনি একটু দেখেন, ইউ ক্যান ইমাজিন ইট। দেখেন কি বলছে, স্বাধীনতা দিবস উপলক্ষে প্রধানমন্ত্রীকে গার্ড অফ অনার দেওয়া হচ্ছিল। এই বাক্যটা আপনি ইংলিশে ট্রান্সলেট করেন তো কিভাবে করবেন, পারবেন? স্বাধীনতা দিবস উপলক্ষে
প্রধানমন্ত্রীকে গার্ড অফ অনার দেওয়া হচ্ছিল। এই ধরনের নিউজ পেপার রিলেটেড সেন্টেন্স গুলো আমরা ট্রান্সলেট করতে পারি না। সাবজেক্ট কোনটা হবে, ভার্ব কোনটা হবে, কোন ওয়ার্ডের পর কোন ওয়ার্ড বসাবো, কোন টেন্স বসাবো, আমরা বুঝতে পারি না। কিন্তু আজকে আপনারা পারবেন। দেখেন, মনে রাখবেন, 1 নম্বর কথা, প্রত্যেকটা বাংলা বাক্যের শেষে ভার্ব বসে, একদম লাস্টে ভার্ব থাকে। প্রত্যেকটা বাংলা বাক্যের লাস্টে ভার্ব থাকে। কোথায় থাকে বলছি? লাস্টে। যেমন এখানে দেওয়া হচ্ছিল, এই কথাটা হচ্ছে ভার্ব। এবার এই দেওয়া হচ্ছিল এটা কোন টেন্সে আছে, আগে টেন্স ধরে ফেলেন তো। হচ্ছিল, যাচ্ছিল, খাচ্ছিল, এটা হচ্ছে পাস্ট কন্টিনিউয়াস টেন্সের একটা সেন্টেন্স। কোন টেন্স বলছি? পাস্ট কন্টিনিউয়াস। এবার দেখেন সাবজেক্ট কিভাবে পাবেন। আমরা অনেকেই মনে করি একটা সেন্টেন্স বা বাক্যের শুরুর ওয়ার্ডটাই সাবজেক্ট, স্বাধীনতা দিবস। না, এই প্যাসিভ রিলেটেড বাক্যে এটা একটু ডিফারেন্ট হয়। সেটা কি? প্যাসিভ রিলেটেড বাক্যে মূলত অবজেক্টটাই সাবজেক্ট হয়। অবজেক্টটাই সাবজেক্ট হয় মানে কি? অবজেক্টটাই সাবজেক্ট হয় মানে কি, এটা বোঝার চেষ্টা করেন। আমি একটু আরেকটা ফাইল থেকে দেখাই, না হলে এখান থেকে কেটে যাচ্ছি। জাস্ট রাইট। কি বললাম আমি? যে প্যাসিভ রিলেটেড বাক্যে অবজেক্টটাই সাবজেক্ট হয়। এর মানে কি? এর মানেটা হচ্ছে যখন এই প্যাসিভ রিলেটেড বাক্যগুলো আপনি তৈরি করবেন, তখন আগে অবজেক্টটা খুঁজে বের করতে হবে। অবজেক্টটা কিভাবে খুঁজে বের করবেন? কোনো সেন্টেন্স বা বাক্যের ভার্বকে যদি হোয়াট অ্যান্ড হুম দিয়ে কোশ্চেন করা হয়, অর্থাৎ কি বা কাকে, তাহলে অবজেক্ট পাওয়া যায়। বলেন তো কি বললাম? অবজেক্ট 2 প্রকার, একটা হচ্ছে ডাইরেক্ট অবজেক্ট বা বস্তুবাচক, আর একটা ইনডাইরেক্ট বা ব্যক্তিবাচক। কেমন সেটা? দেওয়া হচ্ছিল, আপনি প্রশ্ন করেন কি দেওয়া হচ্ছিল, হোয়াট, উত্তরটা কি? গার্ড অফ অনার। কাকে দেওয়া হচ্ছিল? হুম, প্রধানমন্ত্রী। একটা বাক্যে দুটো অবজেক্টও থাকতে পারে, একটাও থাকতে পারে। যদি দুটো থাকে, ব্যক্তি এবং বস্তু, তাহলে ব্যক্তিকে প্রাধান্য দিবেন। কি বললাম বলেন তো? ব্যক্তিকে সাবজেক্ট হিসেবে প্রাধান্য দিবেন। অর্থাৎ এই বাক্যের সাবজেক্ট হচ্ছে দ্য প্রাইম মিনিস্টার। দ্য প্রাইম মিনিস্টার, প্রধানমন্ত্রী, এটা হচ্ছে এই বাক্যের সাবজেক্ট, দ্য প্রাইম মিনিস্টার। এবার আমার ভার্ব কি? প্রত্যেকটা বাংলা বাক্যে ভার্ব লাস্টে থাকে। ইংলিশে ভার্ব কোথায় হবে? সাবজেক্টের পরে। মনে রাখবেন, ইংলিশে ভার্ব কোথায় হবে? সাবজেক্টের পরে। অর্থাৎ দ্য প্রাইম মিনিস্টার সাবজেক্ট, দেওয়া হচ্ছিল এটা আমার ভার্ব। অর্থাৎ বাংলায় ভার্ব লাস্টে, বাট ওইটা ইংলিশে বুঝে সাবজেক্টের পরে বসাতে হবে। ওয়াজ বিং, গিভ মানে দেওয়া, এর পাস্ট পার্টিসিপল গিভেন। এই যে ওয়াজ বিং গিভেন, এটা কি? এটা পাস্ট কন্টিনিউয়াস এর প্যাসিভ স্ট্রাকচার। কেউ যদি এই দুইটা জায়গা কভার করতে পারে, সঠিকভাবে লিখতে পারে, তার সম্পূর্ণ সেন্টেন্সটাই কারেক্ট হয়ে যায়। দ্য প্রাইম মিনিস্টার ওয়াজ বিং গিভেন, এইটুকু। অর্থাৎ সাবজেক্ট আর ভার্ব যে কারেক্ট করে লিখতে পারে, তার সম্পূর্ণ সেন্টেন্সটা কারেক্ট। আর এই ভার্বের জায়গাটা যে ভুল করে, তার সম্পূর্ণ সেন্টেন্স ভুল হয়ে যায়। অর্থাৎ বাংলা দেখে যদি আপনি টেন্স আইডেন্টিফাই করতে না পারেন, ভার্বকে সঠিক ফর্মে বসাতে না পারেন, তাহলে আপনার সম্পূর্ণ সেন্টেন্স ভুল হয়ে যায়। আর এইটা যে পারে, তার সম্পূর্ণ সেন্টেন্স কারেক্ট। এরপর কি? সাবজেক্ট আর ভার্ব বসানোর পর লাস্টের থেকে ফার্স্টের দিকে আসবেন। বাংলা বাক্যের লাস্ট থেকে করতে করতে ফার্স্টের দিকে আসবেন যখন আপনি ইংলিশে করবেন। তাহলে কি হবে? দ্য প্রাইম মিনিস্টার ওয়াজ বিং গিভেন গার্ড অফ অনার। এরপর কি? স্বাধীনতা দিবস উপলক্ষে। এই 3টা ওয়ার্ড একসাথে লিখবেন, এগুলোকে ফ্রেজ বলা হয়। বাংলায় ফ্রেজ ধরা শিখতে হয়। অন দা অকেশন অফ ইন্ডিপেন্ডেন্ট ডে। তাহলে টোটাল সেন্টেন্সটা কি লিখলাম বলেন তো? দ্য প্রাইম মিনিস্টার ওয়াজ বিং গিভেন গার্ড অফ অনার অন দ্য অকেশন অফ ইন্ডিপেন্ডেন্ট ডে। দ্য প্রাইম মিনিস্টার ওয়াজ বিং গিভেন গার্ড অফ অনার অন দ্য অকেশন অফ ইন্ডিপেন্ডেন্ট ডে। সো এইভাবে এই সেন্টেন্স গুলোকে ট্রান্সলেট করতে হবে। দেখেন, দুর্নীতি বন্ধে, এগুলো দেখলে মনে হয় না কত কঠিন, বাট খুব সহজে করা যায়। দুর্নীতি বন্ধে বাংলাদেশে কোনো কার্যকর পদক্ষেপ নেওয়া হচ্ছে না। কিভাবে ইংলিশে করবেন? আগে ভার্বের কাছে আসবেন। প্রত্যেকটা বাংলা বাক্যে ভার্ব লাস্টে থাকে। তাহলে এখানে ভার্ব কোনটা? নেওয়া হচ্ছে না। তাহলে হচ্ছে, যাচ্ছে, খাচ্ছে, চলছে, দিচ্ছে, নিচ্ছে, এগুলো কোন টেন্স? প্রেজেন্ট কন্টিনিউয়াস। তো এটা প্রেজেন্ট কন্টিনিউয়াস এর একটা নেগেটিভ সেন্টেন্স। এখন আগে সাবজেক্ট নিয়ে আসতে হবে। তাহলে কি নেওয়া হচ্ছে না? দুর্নীতি? বাংলাদেশ? না। কাকে নেওয়া হচ্ছে না? কি নেওয়া হচ্ছে না? কোন জিনিসটা নেওয়া হচ্ছে না বলেন তো? পদক্ষেপ, তাই না? অর্থাৎ একসাথেই 3টা ওয়ার্ড হবে, কোনো কার্যকর পদক্ষেপ। ঠিক আছে? নো, বা আপনি বলতে পারেন এনি ইফেক্টিভ স্টেটস। সাবজেক্টটা প্লুরাল করলাম কারণ পদক্ষেপ অনেকগুলো হতে পারে। সো এনি ইফেক্টিভ স্টেটস, এবার নেওয়া হচ্ছে না, প্রেজেন্ট কন্টিনিউয়াস এর নেগেটিভ। প্রেজেন্ট কন্টিনিউয়াস এর প্যাসিভ স্ট্রাকচার কি? অ্যাম, ইজ আর বিং প্লাস বি3, অর্থাৎ আর নট, আর
not being BEING taken, কি বললাম বলেন তো? any effective steps are not being taken, অর্থাৎ কোনো কার্যকর পদক্ষেপ নেওয়া হচ্ছে না, এইটুকু যে সঠিকভাবে লিখতে পারবে, অর্থাৎ সাবজেক্ট আর ভার্বটা, তার সম্পূর্ণ সেন্টেন্স কারেক্ট, বাকি যেটাই বসান না কেন সেন্টেন্স অলরেডি মিনিং দিয়ে দেয়, বাট এই জায়গাটাতে যদি কেউ ভুল করে তার সব জায়গাটাই ভুল হয়ে যায়, সম্পূর্ণ সেন্টেন্সটাই ভুল হয়ে যায়। তাহলে কি বলছে? এনি ইফেক্টিভ স্টেপস আর নট বিং টেকেন, কোনো কার্যকর পদক্ষেপ নেওয়া হচ্ছে না, এই যে সাবজেক্ট আর ভার্ব বসালাম। এইবার কি করব? বাংলা বাক্যের লাস্ট থেকে ফার্স্টের দিকে আসবো, লাস্ট থেকে ফার্স্ট, সাবজেক্ট আর ভার্ব শেষ, তিনটা ওয়ার্ড বাকি আছে, দুর্নীতি বন্ধে আর বাংলাদেশে, তাহলে আগে বাংলাদেশে বসাবো, তাহলে দেশের আগে ইন প্রিপোজিশন বসবে, ইন বাংলাদেশ। এরপর বন্ধ ইংরেজি কি? স্টপ বাক্যগুলো আছে, এখানে বন্ধে আছে, দেখেন একটা একার আছে, তাহলে আমার এটা কি হবে? এই যে একটা একার আছে বন্ধে, তাহলে আমার এই জায়গাটাতে কি হবে? যে স্টপ, টু স্টপ, ইনফিনিটিভ ব্যবহার করতে টু প্লাস ভি অন, টু স্টপ করাপশন, দুর্নীতি। তো টোটাল সেন্টেন্সটা কি দাঁড়ালো? এনি ইফেক্টিভ স্টেপস আর নট বিং টেকেন টু স্টপ করাপশন ইন বাংলাদেশ, এনি ইফেক্টিভ স্টেপস আর নট বিং টেকেন টু স্টপ করাপশন ইন বাংলাদেশ, টু স্টপ করাপশন ইন বাংলাদেশ। Try to understand here. Any effective steps are not being taken to stop corruption in Bangladesh. So এইভাবে এই সেন্টেন্স গুলোকে ট্রান্সলেট করার চেষ্টা করতে হবে, বোঝার চেষ্টা করতে হবে, ভালোভাবে নেওয়ার চেষ্টা করতে হবে, তাহলে এই ল্যাঙ্গুয়েজটাকে আপনারা সহজে কভার করতে পারবেন, সহজে বুঝতে পারবেন। ল্যাঙ্গুয়েজটাকে সঠিকভাবে নিতে না পারলে, প্র্যাকটিক্যাল জায়গাটা ফেস করতে না পারলে আপনি কিভাবে এগোবেন, কিভাবে আপনি ডেভেলপ করবেন? এরপর দেখেন এখানে আরেকটা সেন্টেন্স আছে, গার্মেন্টস এর পণ্যগুলো নিয়মিত বিদেশে রপ্তানি হতে থাকবে। কি বলতেছে? জাস্ট ট্রাই টু আন্ডারস্ট্যান্ড হিয়ার, বোঝার চেষ্টা করেন। গার্মেন্টস এর পণ্যগুলো নিয়মিত বিদেশে রপ্তানি হতে থাকবে, এখানে ভার্বটা কি? হতে থাকবে, রপ্তানি হতে থাকবে, এটা কোন টেন্স? ভার্ব দেখে টেন্স আইডেন্টিফাই করেন, হতে থাকবে, যেতে থাকবে, খেতে থাকবে, ফিউচার কন্টিনিউয়াস। কি রপ্তানি হবে? গার্মেন্টস এর পণ্য, কি? হোয়াট? দ্য গুডস বা প্রোডাক্ট, দ্য গুডস অফ গার্মেন্টস, এই যে সাবজেক্ট বসালাম, এবার ভার্ব বসাবো। ভার্ব কি? দ্য গুডস অফ গার্মেন্টস উইল বি বিং, এটা হচ্ছে ফিউচার কন্টিনিউয়াসের প্যাসিভের স্ট্রাকচার। এক্সপোর্ট মানে রপ্তানি, এক্সপোর্টেড, দ্য গুডস অফ গার্মেন্টস উইল বি বিং এক্সপোর্টেড ইন অ্যাব্রোড, বিদেশে, দেন নিয়মিত, আর দুটো ওয়ার্ড বাকি, নিয়মিত আর বিদেশ, তো আগে বিদেশ বসাবো তারপর নিয়মিত, রেগুলারলি। তাহলে কি লিখলাম? দ্য গুডস অফ গার্মেন্টস উইল বি বিং এক্সপোর্টেড ইন অ্যাব্রোড রেগুলারলি। জাস্ট এইভাবে এই জায়গাগুলোকে আপনারা একটু কাভার করার চেষ্টা করবেন, এটা করতে হবে, এটা নিতে হবে, ভালোভাবে নেওয়ার চেষ্টা করতে হবে। এরপর দেখেন একটা বড় সেন্টেন্স, এই ধরনের সেন্টেন্স দেখলে আমাদের গায়ে জ্বর চলে আসে, ভাবি কিভাবে করব, সাবজেক্ট কোনটা, ভার্ব কোনটা, অবজেক্ট কোনটা। বাট আমি যে টেকনিকটা দেখাচ্ছি, যে স্ট্র্যাটেজিটা দেখাচ্ছি, খুব সহজে আপনারা এটা ট্রান্সলেট করতে পারবেন, খুবই সহজে পারবেন। দেখেন, বিশিষ্ট আইটি প্রফেশনাল তারিক মাহমুদকে 2019-20 সালের জন্য বাংলাদেশ কম্পিউটার সমিতির সভাপতি নির্বাচিত করা হয়েছে। তাহলে আগে ভার্বের কাছে আসেন, ভার্বটা কি? এই নির্বাচিত করা হয়েছে, তাহলে কি নির্বাচিত করা হয়েছে, কাকে করা হয়েছে, এটা কোন টেন্স? হয়েছে, গিয়েছে, থেকেছে, প্রেজেন্ট পারফেক্ট। তাহলে কি নির্বাচিত করা হয়েছে? সভাপতি। কাকে? তারিক মাহমুদকে। দুটো অবজেক্ট আছে, বলছি ব্যক্তিকে প্রাধান্য দিবেন যদি দুটো থাকে, তাহলে কি হবে? রিনাউন্ড, বিশিষ্ট ইংরেজি কি? রিনাউন্ড, ফেমাস, প্রমিনেন্ট, এমিনেন্ট, হ্যাঁ বলা যায় না? রিনাউন্ড আইটি প্রফেশনাল তারিক মাহমুদ, তারিক মাহমুদ, রিনাউন্ড আইটি প্রফেশনাল তারিক মাহমুদ, সাবজেক্ট বসালাম। এইবার ভার্ব বসাবো, ভার্ব বাংলায় লাস্টে থাকে, আবারও বলছি বাংলায় ভার্ব লাস্টে থাকে, ইংলিশে যখন ট্রান্সলেট করবেন সাবজেক্টের পরে আনবেন, অর্থাৎ হ্যাজ বিন ইলেক্টেড। কি বললাম বলেন তো? রিনাউন্ড আইটি প্রফেশনাল তারিক মাহমুদ হ্যাজ বিন ইলেক্টেড, বিশিষ্ট আইটি প্রফেশনাল তারিক মাহমুদকে নির্বাচিত করা হয়েছে। এইবার কি করব? লাস্ট থেকে ফার্স্টের দিকে যাব, সভাপতি, দ্য প্রেসিডেন্ট অফ, মানে এর, এই যে সমিতির, এই যে র কথাটা আছে না, দেখছেন? এর জন্য এই অফটা আমাকে বসাতে হয়। দেখেন এত ভেঙে ভেঙে কেউ দেখাবে না আপনাকে, একবার দেখে যান। দ্য রিনাউন্ড আইটি প্রফেশনাল তারিক মাহমুদ হ্যাজ বিন ইলেক্টেড দ্য প্রেসিডেন্ট অফ
বাংলাদেশ কম্পিউটার সোসাইটি। এরপর কি 2019-20 সালের জন্য ফর 2019-20। তাহলে দেখছেন কত বড় একটা সেন্টেন্স, বাট খুব সহজে করা যায় যদি আমরা সঠিক স্ট্র্যাটেজি বা সঠিক টেকনিকটা বুঝি। দেখেন ওই বস্তুবাচক অবজেক্টকে ধরেও সেন্টেন্সটা করা যায়। যেমন আমি কথাটা ওইটা লিখে দিই, এটাও আপনি বলতে পারেন দ্য প্রেসিডেন্ট অফ বাংলাদেশ কম্পিউটার সোসাইটি। কি বললাম বলেন তো? বাংলাদেশ কম্পিউটার সমিতির সভাপতি, দ্য প্রেসিডেন্ট অফ বাংলাদেশ কম্পিউটার সোসাইটি হ্যাজ বিন ইলেক্টেড, হ্যাজ বিন ইলেক্টেড। এবার একটা টু বসবে, বাই না কিন্তু, কারো প্রতি, কারো পর্যন্ত, কারো দিকে বোঝাতে টু প্রেপোজিশন বসে। টু RENOW, and to renowned IT professional Tariq Mahamud for 2019-20। অর্থাৎ আপনি আহ, ব্যক্তিবাচক অবজেক্টটাকে নিতে পারেন, ইভেন বস্তুবাচক অবজেক্টটাকেও শুরুতে নিতে পারেন, বাট ব্যক্তিবাচক অবজেক্টকে যদি নেন তাহলে সেটা বেশি অ্যাপ্রোপ্রিয়েট হয়। অর্থাৎ এই এই দুটোই কারেক্ট সেন্টেন্স, বাট প্রথম যেটা সেটা মোর অ্যাপ্রোপ্রিয়েট। অর্থাৎ এই কথাটাকে আপনি এইভাবে বলতে পারেন, রিনাউন্ড আইটি প্রফেশনাল তারিক মাহমুদ হ্যাজ বিন ইলেক্টেড the president of Bangladesh Computer Society for 2019-20, or you can say that the president of Bangladesh Computer Society has been elected to renowned IT professional Tariq Mahmood for 2019-20। দেখেন এই জায়গাগুলো যদি আপনি না দেখেন, প্র্যাকটিক্যালি যদি ল্যাঙ্গুয়েজটাকে ফেস না করেন, আপনি কখনোই প্রফেশনাল হতে পারবেন না। হি ড্রাইভস এ কার, শি ড্রস আ পিকচার, আই রিড আ বুক, আই ইট রাইস, এরকম ছোট ছোট সেন্টেন্স প্র্যাকটিস করে কখনো এগোনো যায় না। এইগুলো করতে পারলে, একটু কঠিন মনে হলেও একবার শিখতে পারলে, যেটা বললাম, নিজের ভিতরে একটা কনফিডেন্ট কাজ করে, একটা প্লেজার কাজ করে। আর আমি একটা কথা বলে রাখি, আজকে হচ্ছে আপনাদের 8 তারিখ। আজকের এই ক্লাসটার পরে হয়তো আর পেইড কোর্সে সিট খালি থাকবে না, কারণ প্রত্যেকটা বার, প্রত্যেকটা ব্যাচ যখন আমি শুরু করি, নতুন ব্যাচ, এই ক্লাসের পর সব থেকে বেশি স্টুডেন্ট ভর্তি হয়, আমার আর সিট থাকে না ওইভাবে। তো এখনো পর্যন্ত যারা পেইড কোর্সটা করতে চান, আগামীকাল বা পরশুদিনের ভিতরেই ভর্তি হওয়ার চেষ্টা করবেন। যদি মনে করেন আমি ইংলিশ ল্যাঙ্গুয়েজটা প্রফেশনালি শিখতে চাই, আমাকে যদি পজিটিভ মাইন্ডে নিতে পারেন, যদি বিশ্বাস থাকে, ভরসা থাকে, যদি মনে হয় এই লোকটা পড়াতে পারে, বোঝাতে পারে, টেকনিক ভালো, হয়তো শিখতে পারবো, আপনি আসবেন। এতটুকু বলতে পারি আপনি ব্যর্থ হবেন না। খুব কম সময়ের ভিতর আপনি ইংলিশ এক্সপার্ট হতে পারবেন, একটা গোছানো পদ্ধতিতে এগোতে পারবেন। 3 মাসের কোর্স, 2000 টাকা কোর্স ফি। যারা ইন্ডিয়া থেকে আসেন, গুগল পে বা ফোন পে করেও টাকা দিতে পারবেন। ইভেন এই সুযোগটা আমি দিয়েছি, 1000 টাকা অ্যাডভান্স করেও টাকার ক্লাস শুরু করতে পারবেন। আমার নতুন যে ব্যাচ, 72তম ব্যাচ শুরু হবে, আপনার প্রত্যেকে একদম শুরু থেকে ধারাবাহিকভাবে শিখতে পারবেন। 3 মাসের ভিতরে আপনি ইংলিশ এক্সপার্ট হতে পারবেন। সেইভাবে প্র্যাকটিক্যালি একদম বেসিক থেকে শুরু করব। যারা একদমই দুর্বল তারাও পারবেন। এই যে ক্লাসগুলো এখন দেখাচ্ছি, পেইড কোর্সে আসলে এই ক্লাসগুলো কিন্তু শুরুতেই নিব না, এটা কিন্তু 1 মাস পরে গিয়ে এই ক্লাসগুলো আমার হয়, 1 মাস বা 1.5 মাস পর, বেসিক বিষয়গুলো বোঝানোর পর। কারণ এটা তো একটু অ্যাডভান্স লেভেল, এটা এখানে নিলে আপনারা যারা দুর্বল আছেন তারা তো বুঝবেন না। বাট এইখানে সবাইকে কেন দেখাচ্ছি, আপনি জেনে যান এই জিনিসটার ইম্পর্টেন্স কতটা, গুরুত্ব কতটা। যদি মনে হয় এই ল্যাঙ্গুয়েজটাকে নিজের অ্যাসেট বা সম্পদ হিসেবে নিতে চাই, নেক্সট জেনারেশনকে শেখাতে চাই, একটা টিচারের আন্ডার থেকে এগোতে চাই, আর যদি আমাকে নিতে পারেন পজিটিভ মাইন্ডে, আপনি ভর্তি হতে পারেন, অ্যাডমিশন নিতে পারেন। I will take your full responsibility, and I can say that, assure you that you will be expert and fluent in English within very short time if you maintain regularity in the class. After completing every class, you will get recorded class as well as PDF file. 2000 টাকা কোর্স ফি, যারা পারবেন একবারে দিয়ে দিবেন, ঝামেলা থাকবে না। যারা পারবেন না, 1000 টাকা অ্যাডভান্স করে শুরু করতে পারবেন। এটা আমি বলে রাখলাম। তো এরপর দেখেন, তাহলে এই সেন্টেন্স গুলোকে আমরা লিখতে পারি এই দুইটা ভাবে, যে দ্য প্রেসিডেন্ট অফ বাংলাদেশ কম্পিউটার সোসাইটি হ্যাজ বিন ইলেক্টেড টু রিনাউন্ড আইটি প্রফেশনাল তারিক মাহমুদ ফর 2019-20। এখানে আপনার প্রথমটা বেশি অ্যাপ্রোপ্রিয়েট, অর্থাৎ ব্যক্তিকে যদি প্রাধান্য দেন, ব্যক্তিকে যদি সাবজেক্টের স্থানে রাখেন, সেটা বেশি অ্যাপ্রোপ্রিয়েট। আর আরেকটা কথা আমি আপনাদের বলছি, যারা পেইড কোর্সে ভর্তি হবেন, যদি ক্লাস মিস করেন, যদি করতে না পারেন, আপনি নতুন যে কোনো ব্যাচে পড়তে চাইলে সেটাও পড়তে পারবেন। তার জন্য আপনার আলাদা কোনো কোর্স ফি দিতে হবে না। এই যে এখানে একজন আছেন, আহ, কই আহ, আবু জাহেদ, সে কি আছে এখানে? একটু আগে দেখছিলাম, কোথায় জানো আছেন? আপনি আমার পেইড ব্যাচের স্টুডেন্ট ছিলেন না আগে? কততম ব্যাচের ছিলেন?
বেস্টটা এক্সাক্ট বলতে পারতেছি না, আমি ভুলে গেছি। কবে ভর্তি হয়েছিলেন? আগের বছর? গত বছর? হ্যাঁ, তাহলে দেখেন এই যে ইনি আজকে আমাকে বিকালে নক দিয়েছিলেন, তো ইনি হচ্ছে গত বছর আমার ব্যাচে ভর্তি হয়েছিল, কয়েকটা ক্লাস করেছিল, তারপর হয়তো উনি বলছে যে ওনার প্রবলেমের কারণে ক্লাস করতে পারেনি। এখন এই যে ফ্রি ক্লাস করতেছে, বলছে স্যার আমি আবার নতুন করে জয়েন হতে চাই। আমি বলছি ঠিক আছে, আপনাকে নতুন পেইড ব্যাচ 11 তারিখ থেকে শুরু হবে, জয়েন করে নিব। তো আমি কোনার কাছে কোনো টাকা চেয়েছি? 1 টাকাও চেয়েছি না, কারণ সে আমার পুরাতন স্টুডেন্ট। আমার কাছে একবার যারা আসবে, একবার যারা ভর্তি হবে, আমার টোটাল কোর্স ফি 2,000 টাকা। সেটা যদি আপনার কমপ্লিট থাকে, আপনার যে কোনো প্রবলেমের কারণে, যে কোনো রিজনে আপনি যদি ক্লাস করতে নাও পারেন, পরবর্তী যে কোনো ব্যাচে যদি আপনি পড়তে চান বা শিখতে চান, আপনি শিখতে পারবেন, সেই সুযোগটা আপনি পাবেন। এটা আমি দিয়ে থাকি, প্রত্যেকটা স্টুডেন্টকে আমি দিয়ে থাকি। এতটুকু আমি বলতে পারি। ঠিক আছে? তো এটা হচ্ছে মেইন কথা। যারা এখনো পর্যন্ত আসতে চান তারা জানাবেন। আর এই ব্যাচগুলো আরো অনেক ভালোভাবে, অনেক প্রফেশনাল ওয়েতে নেওয়া হয়, পেইড কোর্সের ক্লাসগুলো আরো অনেক ওয়েল এনভায়রনমেন্টে নেওয়া হয়, প্রত্যেকেই ভালোভাবে করতে পারবেন। আচ্ছা, তো দেখেন আমি আরেকটু সামনের দিকে আসি। আর আপনারা তো দেখছেন আমি কিভাবে পড়াই, এখানে তো আর বলার কিছু নাই। যদি সেটা ভালো লাগে তাহলে আসবেন, না লাগলে আসবেন না, আপনার ব্যাপার। বাট যদি কোনোদিন কোনো টিচারের কাছে পেইড কোর্স করেন, সবাই তো আর আমার পেইড বেসে আসবে না, এমন কারো কাছে করবেন যারা নিউজ আর্টিকেল, নিউজ পেপার এডিটোরিয়াল সলভ করে থাকে, এরকম অনেক পাওয়া যায়। মনে রাখবেন তারা ইংরেজি জানে। আর যারা মনে করেন ওই যে বলে এটা প্লাস এটা প্লাস ওটা এরকম হয়, এই যে হাজারো সেন্টেন্স করতে পারবেন, ঘরে বসে এই ইংলিশ বলতে হয়, ট্রেনে এটা বলতে হয়, কিচেনে এই ইংলিশ গুলো ব্যবহার করেন, এই এক্সপ্রেশন গুলো শিখে রাখেন, হ্যাভ এ নাইস ডে, হ্যাভ আ গুড ডিল, হ্যাঁ, এগুলো শিখলে আপনি প্রফেশনাল হতে পারবেন। এভাবে কখনো ডেভেলপ করা যায় না। বাংলাদেশে তো অনেক প্রতিষ্ঠান আছে, লক্ষ লক্ষ সাবস্ক্রাইবার, ফলোয়ার, কারো নাম বলবো না, কোটি কোটি বই বিক্রি হয়, তার ভিতরে কি থাকে আর মানুষ কি দেখে সেখানে যায়, কতটুকু শিখে আসে সেটা তারাই জানে। আপনি নিজে গেলেও সেটা আপনি রিয়েলাইজ করতে পারবেন। একটা জিনিস কি জানেন? প্রতিষ্ঠান যত বড়, ইনস্টিটিউশন যত বড়, তার ভিতরে ফাঁকি তত বেশি। আমার জিনিসটা তো এরকম না, আমি তো আমার মতো করে পার্সোনালি সবাইকে শেখানোর চেষ্টা করি। আমার তো অফলাইনে কোনো কোর্স না, আমার তো অনলাইনে জাস্ট আমি আমার ফ্রি টাইম বা লেজার টাইমে এগুলো নিয়ে থাকি। আপনি কমিউনিকেশন করছেন আমার সাথে, যোগাযোগ করছেন আমার সাথে, কথা বলছেন আমার সাথে, ভর্তি হচ্ছেন আমার কাছে, ক্লাস করছেন, আমার আমার লেখা বই আপনি সেটা নিতে পারছেন। আপনার প্রবলেম কোথায় থাকবে? একদম পার্সোনাল ওয়েতে প্রত্যেকটা বিষয় আপনি শিখতে পারছেন। আর যারা বড় বড় প্রতিষ্ঠানের আন্ডারে গিয়ে ক্লাস করে, পারে না, কেন পারে না? এক একদিন এক একজন টিচার ক্লাস নিতে আসে, এক একদিন এক একজন এক এক জায়গা থেকে ক্লাস নেয়, সে তালমিল করতে পারে না। বাট ইংলিশ ল্যাঙ্গুয়েজটা তো একটা চেইন অফ কমান্ড মেনটেন করে, একটার সাথে একটা টপিক কানেক্টেড থাকে। ল্যাঙ্গুয়েজ শিখতে গেলে আপনাকে বুঝতে হবে আমি কোন জায়গা থেকে শুরু করব, কোথায় শেষ করব, কোনটার পর কোনটা আমাকে পড়তে হবে, কোন টপিকের সাথে কোন টপিক কানেক্টেড বা রিলেটেড। এটা যদি কেউ বুঝতে না পারে, নিতে না পারে, আজকে আমার কাছে লাইভ ক্লাস করছেন, কালকে হয়তো ইউটিউবে একটা ক্লাস দেখবেন, পরের দিন ফেসবুক পেজে একটা ক্লাস দেখবেন, তারপর দিন হয়তো এরকম আরেকটা লাইভ ক্লাস করার কোনো জায়গায় সুযোগ পাবেন। নিজেকে প্রশ্ন করে দেখেন, যারা এই বিভিন্ন জায়গা থেকে করতে থাকেন, আপনার দিনের পর দিন, মাসের পর মাস, বছর যেতে থাকবে, আপনাকেও শিখে যেতে হবে, আপনি শেষ নামাতে পারবেন না। আপনি শিখছেন, শিখবেন, শিখতেই থাকবেন বছরের পর বছর, কিন্তু নিজের ভিতরে অ্যাকচুয়াল কনফিডেন্টটা পাবেন না যে আমি এখন পুরোপুরি ভাবে ইংরেজি পারি বা জানি। আর ওই 10 মিনিট, 15 মিনিট, 20 মিনিটের কন্টেন্ট দেখে ভাষা ডেভেলপ করা যায় না। আমি 2 ঘন্টা লেকচার দিই একটানা, তাই আমার শেষ হয় না। আপনি 10 মিনিটে কি শিখবেন? এটা হচ্ছে মেইন কথা। ল্যাঙ্গুয়েজ শিখতে গেলে ধারাবাহিকভাবে, প্রফেশনালি সিকোয়েন্স মেনটেন করে এগোতে হয়, তাহলে দ্রুত শেখা যায়। যেমন মানে আগে বুঝে নিতে হয় আমি শুরুটা কোন জায়গা থেকে করবো, শেষটা কোথায় হবে, কোনটার সাথে কোনটা কানেক্টেড, কোনটার পর কোনটা পড়বো। প্রত্যেকটা ক্লাসের সাথে প্রত্যেকটা ক্লাসে কানেকশন থাকে, রিলেশন থাকে। এইভাবে আমি করাই আমার প্রত্যেকটা স্টুডেন্টকে। তো দেখেন, আধুনিক বিশ্বের প্রায় সকল কর্মকাণ্ডে তথ্য প্রযুক্তির ব্যবহার হয়। এক বড় একটা প্যাসেজ, এতক্ষণ তো আমি দেখালাম, সবকিছু বুঝালাম। এটা আপনার নিজের একটু স্ক্রিনশট দিয়ে নেন তো, যদি পারেন নিজের মতো করে একটু করার চেষ্টা করবেন। হুম। একটা একটু দেখাই দিই, দেখেন এখানে ভার্বটা কি ব্যবহার হয়, অ্যাজ ইউজুয়াল কোন একটা কাজ হয়। প্রত্যেকটা বাংলা বাক্যে ভার্ব কোথায় থাকে বলছি? লাস্টে থাকে। তাহলে এটা আপনি ইংলিশে ট্রান্সলেট করার জন্য কি করবেন? কি ব্যবহার হয়, কিসের ব্যবহার হয়, সাবজেক্টটা কি? তথ্য প্রযুক্তি। তাহলে কি হবে? ইনফরমেশন টেকনোলজি। এবার আমি ভার্ব বসাবো, বাংলায় ভার্ব লাস্টে থাকে, ইংলিশে সাবজেক্টের পরে। তো প্রেজেন্ট ইনডিফিনিট টেন্সের প্যাসিভের স্ট্রাকচার কি? অ্যাম, ইজ আর প্লাস ভি3। তাহলে ইজ ইউজড, ইনফরমেশন টেকনোলজি ইজ ইউজড। এইবার কি করব? লাস্টের থেকে ফার্স্টের দিকে আসবো, বাট ফ্রেজ ধরে ধরে আসছে। যেমন দেখেন, আপনার বাংলা ফ্রেজ ধরতে পারেন?
প্রেইজ অ্যান্ড ক্লজ এর ক্লাস আমার ইউটিউব চ্যানেলে আছে, হয়তো আনলিস্টেড করা কিনা পেইড কোর্সে নিয়ে থাকি, আবার পাবলিক করাও থাকতে পারে, আমি আপনাদেরকে দিব। বাংলায় কি পার্টস অফ স্পিচ ধরতে পারেন বা ফ্রেজ ধরতে পারেন? বাংলায় এটা ধরা শিখতে হয়। যেমন এই যে বাক্যটা, আধুনিক বিশ্বে, এই দুইটা ওয়ার্ড কিন্তু একসাথে কানেক্টেড। প্রায় সকল কর্মকাণ্ডে, এই তিনটা ওয়ার্ড একসাথে কানেক্টেড। তথ্য প্রযুক্তির, এই দুইটা ওয়ার্ড কানেক্টেড, ব্যবহার হয়, এই দুইটা ওয়ার্ড কানেক্টেড, এই কানেকশনটা বুঝতে হয়। সো ইনফরমেশন টেকনোলজি ইজ ইউজড, এবার প্রায় সকল কর্মকাণ্ডে, এই যে কাণ্ডে একটা একার আছে না, একটা প্লেস, স্থানকে বোঝাচ্ছে, এই জন্য এখানে একটা প্রেপোজিশন নিতে হবে ইন। অলমোস্ট, প্রায়, অলমোস্ট অল অ্যাক্টিভিটিস, অ্যাক্টিভিটিস কি বললাম বলেন তো? ইনফরমেশন টেকনোলজি ইজ ইউজড ইন অলমোস্ট অল অ্যাক্টিভিটিস। এরপর কি, আধুনিক বিশ্বের, এই যে র কথাটা আছে না, এর জন্য একটা প্রেপোজিশন ইউজ করতে হবে অফ, মানে এর, অফ, এর, অফ মডার্ন ওয়ার্ল্ড। তাহলে বাক্যটা কি দাঁড়ালো? ইনফরমেশন টেকনোলজি ইজ ইউজড ইন অলমোস্ট অল অ্যাক্টিভিটিস অফ মডার্ন ওয়ার্ল্ড। তো বাকি সেন্টেন্স গুলো আপনারা করবেন। আগামীকালও রাত 10টায় জাস্ট টাইমে ক্লাস হবে। যদি এটা আপনারা নিজেরা সলভ করেন, আগামীকাল আগে আমি এটা আপনাদের কাছে দেখবো, দেখি কারা কারা কমপ্লিট করেছেন, এবং যদি ভুল হয় আমি সেটা সংশোধন করে দিব। যদি পারেন একটু করবেন। নিজে চর্চা না করলে কখনোই ডেভেলপ করা যায় না, কখনো নিজের বাধাটা বোঝা যায় না, নিজের ভুলটা কোথায় হচ্ছে এটা বোঝা যায় না। নিজের একটু করার চেষ্টা করবেন। আমি করাচ্ছি, আপনার কাছে মনে হতে পারে তো পারতেছি, ইজি, নিজে করতে যান, দেখবেন বিভিন্ন জায়গায় প্রবলেম ফেস করবেন। এই জন্য এটা যদি পারেন একটু স্ক্রিনশট দিয়ে নেন, আর আমি রেকর্ড ক্লাস পিডিএফ ফাইলও দিয়ে দিব আপনাদের। বাট এতটুকু, এতক্ষণ যেটা বোঝালাম, আশা করি আপনি একটা কনসেপ্ট পেয়েছেন। আমি এখন আপনাদের একটা ইংলিশ টু ইংলিশ কনভারসেশন নিয়ে কথা বলবো, যেটা আমি প্রথমেই বলছিলাম, এটা আমি একটু দেখাবো। আর 10টা মিনিট একটু আপনারা আমার সাথে থাকার চেষ্টা করবেন। গত ক্লাসে আপনারা ছিলেন লাস্ট পর্যন্ত, 12টা পর্যন্ত ছিলেন আমি জানি। তো এটা যদি একটু দেখেন, এই জায়গাটা আরো একটা ভালো ডেভেলপমেন্ট আপনি পাবেন। আবারও বলছি, জাস্ট একটু ওয়েট করেন, সামান্য একটু এটা দেখে যান আজকে, আপনার এটা কাজে লাগবে। এই পিডিএফ এ প্রায় 39টার মতো কনভারসেশন আছে, 39টা। আর আমার লেখা যে বইটা আছে, আমার বইটাতে প্রায় 100টা কনভারসেশন আছে, ইংলিশ টু ইংলিশ কনভারসেশন। 15টার মতো বাংলা টু ইংলিশ আছে, 100টা ইংলিশ টু ইংলিশ আছে, যেটা আমি দিয়েছি স্টুডেন্টদের কমিউনিকেশন স্কিলটাকে ডেভেলপ করার জন্য। আর আবারও আমি এটা লাস্ট বার আমি দেখাই দিচ্ছি, দেখেন আপনারা বুঝে নেন, কারণ বারবার অনেকে অফলাইনে প্রশ্ন করে। আজকে হচ্ছে 8 তারিখ, 11 তারিখ থেকে নতুন ব্যাচ শুরু হবে। যে কোনো বয়সের যে কেউ করতে পারেন, কমপ্লিট ইংলিশ ল্যাঙ্গুয়েজের উপর হবে। আপনি বিসিএস, ব্যাংক জব দেন, আপনি স্টুডেন্ট হন, হাউস ওয়াইফ, টিচার, অফিসার, জব হোল্ডার, ফ্রিল্যান্সার বা ইমিগ্রেন্ট, বা যারা আইএলটিএস এর প্রিপারেশন নিচ্ছেন, প্রত্যেকের জন্য এটা অ্যাপ্রোপ্রিয়েট হবে। এই গুগল মিট বা জুমের মাধ্যমে পেইড ক্লাসগুলো আমি নিব। সপ্তাহে 4 দিন ক্লাস থাকবে, রবি, মঙ্গল, বৃহস্পতি, শুক্র। ক্লাস টাইম থাকবে রাত 10টা থেকে 11টা। 3 মাসের কোর্স, 3 মাসের ভিতরে আপনি কমপ্লিট করতে পারবেন যদি রেগুলারিটি মেনটেন করে ক্লাস করেন। যদি কমপ্লিট করতে না পারেন, এর থেকে বেশি সময়ের প্রয়োজন হয়, সেটাও আপনি পাবেন। কোর্স শেষে সার্টিফিকেট পাবেন, যারা আমার কোর্সে ভর্তি হবেন তার একটা আইডি কার্ড পাবেন, আপনার একটা আইডেন্টিটি থাকবে, আপনি আমার ব্যাচের স্টুডেন্ট। আর ল্যাঙ্গুয়েজ ক্লাব থাকবে, সেখানে প্র্যাকটিস করতে পারবেন। প্রত্যেকটা ব্যাচে 30 জন করে স্টুডেন্ট থাকবে। এই রাত 10টা থেকে ক্লাসগুলো হবে। এইভাবে ওয়ার্ড বা পাওয়ার পয়েন্ট স্লাইডের মাধ্যমে ক্লাসগুলো নিয়ে থাকি। ক্লাস শেষে রেকর্ড ক্লাস এবং পিডিএফ ফাইল, এই ফ্রি ক্লাসও দিচ্ছি। পেইড কোর্সেও প্রিমিয়াম কোর্সে রেকর্ড এবং পিডিএফ ফাইল পাবেন। আর এটা একদম বেসিক থেকে শুরু করে অ্যাডভান্স লেভেলের প্রত্যেকটা বিষয় পড়াবো। একজন স্টুডেন্ট শুধু স্পোকেন নয়, সম্পূর্ণ ভাষাটা যাতে আয়ত্তে আনতে পারে সেভাবেই আমি পড়াবো। আর টোটাল 70টা ক্লাস থাকবে, এখানে হিউজ ক্লাস আপনি পাবেন। এর থেকে বেশি ক্লাস করতে চাইলে সেটাও আপনি করতে পারবেন, কোনো সমস্যা নেই। ওই কথাটা বললাম তো, যতদিন না পর্যন্ত এক্সপার্ট হতে পারেন থাকতে পারবেন। প্রথম 10টা ক্লাস থাকবে বেসিক গ্রামারের উপর, এরপর 30টা ক্লাস থাকবে স্পোকেনের উপর, অর্থাৎ ইংলিশে ফ্লুয়েন্সি নিয়ে আসার জন্য, স্পোকেনের জন্য যা কিছু দরকার এখান থেকে আপনি পাবেন। 40 থেকে 50 নম্বর, অর্থাৎ তারপরের যে 10টা ক্লাস সেটা থাকবে রাইটিং এর উপর। এই যে আজকে যে ক্লাসটা দেখালাম বা নিচ্ছি, এটা কিন্তু আমার রাইটিং এর একটা ক্লাস। তাহলে এরকম 10টা ক্লাস যদি আপনি করেন, আপনার রাইটিং কতটা ডেভেলপমেন্ট আসবে আপনি ভেবে দেখেন। এরপর আপনার মুখের জড়তা কাটানোর জন্য বা ফ্লুয়েন্সি নিয়ে আসার জন্য 50 থেকে 70 নম্বর ক্লাসগুলো থাকবে, কনভারসেশন, ট্রান্সলেশন এবং প্রেজেন্টেশন। আইএলটিএস কিউ কার্ড টপিক আছে, আমার লেখা বইটাতে 100+ কিউ কার্ড টপিক আছে, কোশ্চেন এবং অ্যান্সার দেওয়া আছে। সেগুলো আমি অ্যান্সার অ্যানালাইসিস করে দিব, দেন আপনি নিজের মতো করে অ্যান্সার দিবেন। সেখানে ভুল হলে আমি ধরাই দিব, আপনি কেন পারবেন না। বেসিক গ্রামার, স্পোকেন ইংলিশ, রাইটিং, কনভারসেশন, ট্রান্সলেশন, প্রেজেন্টেশন। উইদিন 3 মান্থ ইউ উইল বি এক্সপার্ট অ্যান্ড ফ্লুয়েন্ট ইন ইংলিশ। আর যত প্র্যাকটিস করাবো, যা কিছু এই ক্লাসের ভিতরেই করাবো, আপনার বাড়তি কোনো পরিশ্রম করতে হবে না। আপনি গাড়িতে থাকেন, বাড়িতে থাকেন, অফিসে থাকেন, জাস্ট ক্লাস টাইমে লিঙ্কে ক্লিক করে একটু জয়েন করবেন, কথাগুলো শুনবেন। আশা করি আপনি আপনার
ডেভেলপমেন্টটা পাবেন। 2,000 টাকা কোর্স ফি, যারা পারবেন একবারে দিয়ে দিবেন, তাহলে কোনো ঝামেলা থাকবে না, ফুল অ্যাক্সেস পাবেন সবকিছু। একটু কষ্ট হলেও করার চেষ্টা করবেন। যদি না পারেন আপনি 1,000 টাকা অ্যাডভান্স করেও শুরু করতে পারবেন, বাকি 1,000 টাকা নেক্সট মান্থ দিলেও হবে। আর এখানে আমার নাম্বারও দেওয়া আছে, এই নাম্বারে সেন্ড মানি করে জানাবেন। এই নাম্বারে হোয়াটসঅ্যাপ আছে, লাস্ট ডিজিটটা দিলে অথবা স্ক্রিনশট দিলে আমি আপনাদের পেইড কোর্সের প্রাইভেট গ্রুপে অ্যাড করে নিব। এই পর্যন্ত যারা ভর্তি হয়েছেন, আগামীকাল আপনার নতুন গ্রুপগুলো পেয়ে যাবেন এবং 11 তারিখ থেকে ক্লাসগুলো শুরু করতে পারবেন। আবারও বলছি, সেখানে কনভারসেশনের আলাদা একটা গ্রুপ থাকবে, ল্যাঙ্গুয়েজ ক্লাব থাকবে, পেইড কোর্সের প্রাইভেট গ্রুপ থাকবে। আর যারা ইন্ডিয়া থেকে আসেন, গুগল পে বা ফোন পে করে শুরু করতে পারবেন। ঠিক আছে? যারা করতে চান সেন্ড মানি করে জানাই। আশা করি খুব কম সময়ের ভিতর আপনি একটা ইমপ্রুভমেন্ট পাবেন। আর এই 11 তারিখ থেকে একদম নতুন ব্যাচ শুরু হবে, একদমই নতুন ব্যাচ, অনেক ভালোভাবে করতে পারবেন। আচ্ছা, তো কোনো কোশ্চেন থাকলে করবেন, আমি তার আগে এটা একটু আগে শেষ করি। দেখেন, আহ এখানে অনেকগুলো কনভারসেশন আছে, আমি ফার্স্টটাই পড়ে দিই, তারপরে বাকিগুলো দেখবো। আমরা অনেকেই ইংলিশে রিডিং পড়তে পারি, বাট অ্যাকচুয়াল অর্থ বের করতে পারি না, অ্যাকচুয়াল মিনিংটা বুঝি না একটা সেন্টেন্স পড়ে। যেমন দেখেন, এখানে বলছে মোবাইল ফোন ইজ অন অফ দ্য ওয়ান্ডার্স অফ মডার্ন সায়েন্স। মোবাইল ফোন হচ্ছে আধুনিক বিজ্ঞানের একটা বিস্ময়। এখানে ভার্বটা হচ্ছে ইজ, মোবাইল ফোনটা সাবজেক্ট। প্রত্যেকটা সেন্টেন্সের সাবজেক্টের পরেই ভার্ব থাকে। দেখেন, এটা আমরা কেন করব? ওই যে বললাম না, আমরা যখন ইংলিশে কারোর সাথে কথা বলি, কনভারসেশন বা কমিউনিকেশন করি বা স্পিকিং করি, আমরা বুঝতে পারি না কোন টেন্স মেনটেন করব, কোন টাইমে করব। আমাদের 12টা টেন্স আছে, 18টা মডেল, সেমি মডেল আছে। তো ইনস্ট্যান্টলি কনভারসেশনের জন্য সবগুলোর কি দরকার হয় না? তো কোন টেন্স গুলো বেশি অ্যাক্টিভ, একজনের সাথে যখন আরেকজন কথা বলে কোন ধরনের স্ট্রাকচার গুলো বেশি ব্যবহার করে, যদি আমরা এটা অ্যানালাইসিস করি, সেটা বুঝতে পারবো। বুঝতে পারলে কি হবে, আমরা নিজেরাও আমাদের কনভারসেশনে সেগুলো বেশি করে ব্যবহার করতে পারবো। কোনগুলো অ্যাক্টিভ স্ট্রাকচার এটা বুঝবো। তো দেখেন, মোবাইল ফোনটা সাবজেক্ট, ইজটা ভার্ব। অ্যামিজার থাকলেই অনেকে মনে করে যে এটা মনে হয় কন্টিনিউয়াস টেন্স, বাট না, এখানে ইজটাই মেইন ভার্ব। বি ভার্বের সেন্টেন্স, ইজ ছাড়া আর কোনো ভার্ব নেই, তার মানে এটা প্রেজেন্ট ইনডিফিনিট টেন্সের একটা সেন্টেন্স। বাংলাটা কি? মোবাইল ফোন হচ্ছে আধুনিক বিজ্ঞানের একটা বিস্ময়। It has added a new dimension to our way of life and to the communication system. Has plus V3 কোন টেন্স? প্রেজেন্ট পারফেক্ট টেন্স। প্রেজেন্ট পারফেক্ট টেন্সের ডেফিনিশন কি? হয়েছে, গিয়েছে, থেকেছে, নিয়েছে, এরকম একটা মিনিং দেয়। অর্থাৎ ইট হ্যাজ অ্যাডেড মানে এটা যুক্ত করেছে একটা নতুন মাত্রা আমাদের লাইফে এবং যোগাযোগ ব্যবস্থা। বাট কিন্তু ইট ক্যান বি মিস ইউজ বাই সামওয়ান। ক্যান বি প্লাস V3, এটা হচ্ছে মডালের প্যাসিভ। বাংলাটা এরকম, এটার অপব্যবহার হতে পারে কারো কারো দ্বারা। নাও রাইট আ ডায়লগ বিটুইন ইউ অ্যান্ড ইউর ফ্রেন্ড অন ম্যারিটস অ্যান্ড ডেমেরিটস অফ ইউজিং মোবাইল ফোন। এখন আনিস আর রাহেল দুইজনের ভিতরে একটা কনভারসেশন হচ্ছে। আনিস বলছে, হাই রাহেল, হাউ আর ইউ? বলছে, আম ফাইন, হোয়াট অ্যাবাউট ইউ? বলছে, আম ফাইন টু। আমরা এখান থেকে দেখি, ইউ নো, তুমি জানো, ইউটা সাবজেক্ট, নোটা ভার্ব, প্রেজেন্ট ইনডিফিনিট। আবার আরেকটা ক্লজ আছে এখানে, যে আই হ্যাভ বট আ নিউ মোবাইল ফোন ইয়েস্টারডে। হ্যাভ প্লাস বট, বাই এর পাস্ট পার্টিসিপল বট। হ্যাভ বট মানে কি? আমি কিনেছি একটা নতুন মোবাইল, প্রেজেন্ট পারফেক্ট। বাংলাটা কি? আমি কিনেছি। রাহেল বলছে, নাইস, ভেরি নাইস, হোয়াট ডু ইউ থিঙ্ক অ্যাবাউট মোবাইল ফোন? তাহলে ডু ইউ থিঙ্ক কেন হলো কোশ্চেনটা করার জন্য? কারণ এটা প্রেজেন্ট ইনডিফিনিট টেন্স। তুমি কি মনে করো মোবাইল সম্পর্কে? এখানে দেখেন, বাংলাটা ইংলিশটা এরকম দেওয়া থাকতে পারতো যে হোয়াট আর ইউ থিঙ্কিং অ্যাবাউট মোবাইল ফোন, কিন্তু আর ইউ থিঙ্কিং কখনো হয় না, যে তুমি কি ভাবছো। এটা হয় না কেন জানেন? থিঙ্ক একটা স্টেটিভ ভার্ব, ফিল, লাভ, অ্যাপেয়ার, বিলিভ, এক্সপেক্ট, রিমেম্বার, আন্ডারস্ট্যান্ড, এই ভার্বগুলোর সঙ্গে কখনো আইএনজি ব্যবহার করা যায় না। আমি যদি বলি, আমি তোমাকে ভাবতেছি, তোমার কথা চিন্তা করতেছি, আই এম থিঙ্কিং ইউ, ভুল, আই থিঙ্ক অ্যাবাউট ইউ। আমি একটা পাখি দেখতেছি, আই এম সিং এ বার্ড, ফুল, আই সি এ বার্ড। এটা আমি ওই টেন্সের ক্লাসে বলছিলাম, থার্ড ক্লাসে। কারণ কন্টিনিউয়াস টেন্স তখনই হয় যখন অ্যাকশন দেয়, যখন কাজ করা বোঝায়। তুমি কি ভাবছো, ভাবনাটা কি দেখা যাচ্ছে? কোন অ্যাকশন দিচ্ছে, কাজ করতেছে কেউ। আমি ভাত খাচ্ছি, হাত দিয়ে তুলতেছি, গাল দিয়ে খাচ্ছি, এটা কন্টিনিউয়াস টেন্সে হয়। কিন্তু আমি তোমাকে অনুভব করতেছি, আই এম ফিলিং ইউ, ইটস আ রং। বাংলায় কন্টিনিউয়াসে বলতে পারেন আই এম, আমি অনুভব করিতেছি তোমাকে, কিন্তু ইংলিশে আই এম ফিলিং বলতে পারবেন না। ইংলিশে আপনাকে বলতে আই ফিল ইউ, আই ফিল ইউ। সো হোয়াট ডু ইউ থিঙ্ক, এটা প্রেজেন্ট ইনডিফিনিট টেন্সে করা, আর ইউ থিঙ্কিং হবে না, কারণ এটা করা যায় না কন্টিনিউয়াস। থিঙ্ক ভার্বটার সঙ্গে আইএনজি ব্যবহার করা যায় না, এটা ভুল হয়। এই বিষয়গুলো জানতে হয়। Nowadays, mobile phone is very essential device.
It has added a new dimension to our way of life and to the communication system. এটা তো আমরা দেখেছি। এইবার দেখেন, we can communicate with the whole world in the shortest possible time through it or over it. আমরা কমিউনিকেট করতে পারি, যোগাযোগ করতে পারি, অর্থাৎ এটা মডেলের একটা সেন্টেন্স। ওই যে আমি বলছিলাম না যে শুধু টেন্স দিয়ে মনের সম্পূর্ণ ভাব প্রকাশ করা যায় না, মনের হোল সেন্স আরো বাড়ানোর জন্য, ব্রড করার জন্য টেন্সের পাশাপাশি মডেল শিখতে হয়। আমরা যোগাযোগ করতে পারি সারা বিশ্বের সাথে খুব কম সময় এটার মাধ্যমে। কোনটা? এই মোবাইলের মাধ্যমে। ইউজিং আ মোবাইল ফোন উই ক্যান টেক ফটোগ্রাফ, ভিডিও এন্ড এনজয় মিউজিক। এটা মডেলের সেন্টেন্স। রাহিল বলছে রাইট ইউ আর, এনিথিং এলস, আর কিছু? আনিস বলছে মোর ওভার, অধিকন্তু বা আরো। দেখেন এটা একটা লিঙ্কিং ওয়ার্ড বা ট্রানজিশনাল ওয়ার্ড। হ্যাঁ, এইটার উপরেও আমার একটা ক্লাস আছে। মেসেজিং অ্যান্ড ইন্টারনেট সিস্টেম হ্যাভ বিন ইনক্লুডেড ইন ইট। দেখেন এইবার এই স্ট্রাকচারটা বোঝেন। বলছে মেসেজিং অ্যান্ড ইন্টারনেট সিস্টেম হ্যাভ বিন ইনক্লুডেড ইন ইট। এটা কিসের স্ট্রাকচার? প্রেজেন্ট পারফেক্টের প্যাসিভের স্ট্রাকচার, হ্যাভ বিন প্লাস ভি3। কেন এটা হলো? সাবজেক্টটা কি? মেসেজিং অ্যান্ড ইন্টারনেট সিস্টেম। এবার বাংলাটা কি তাহলে? যে এই জিনিসটাকে সংযুক্ত করা হয়েছে এটাতে। কোনটাতে? মোবাইল ফোনে। কারা করেছে? যারা মোবাইল তৈরি করে তারা করেছে, যারা মানুষ, আমরা করেছি, মানুষ করেছে, যারা মোবাইল তৈরি করে তারা করেছে। বা তাদেরকে আমি এখানে মেনশন করছি না, মেনশন করছি কাকে? ওই জিনিসটাকে, অবজেক্টটাকে। যে কোনটাকে করা হয়েছে? মেসেজিং অ্যান্ড ইন্টারনেট সিস্টেম। দেখছেন তাহলে যে প্র্যাকটিক্যাল একটা কনভারসেশনের ভিতরেও প্যাসিভের ব্যবহার। এটা কি পারফেক্ট টেন্সের প্যাসিভ, তাই না? হ্যাভ বিন ইনক্লুডেড ইন ইট। তাহলে প্যাসিভ না শিখলে আমরা কি কোনো জায়গা ডেভেলপ করতে পারবো? ভেবে দেখেন, পারবো না। রাহেল বলছে ইয়েস ইউ আর রাইট, বাট দেয়ার আর অলসো সাম ডিমেরিটস অফ মোবাইল ফোন। মোবাইল ফোনের অনেক অসুবিধা আছে। বলছে হোয়াট আর ইউ টকিং অ্যাবাউট? কোন টেন্স? প্রেজেন্ট কন্টিনিউয়াস। যে তুমি এ বিষয়ে কি বলছো? হোয়াট আর ইউ টকিং অ্যাবাউট, তুমি এ বিষয়ে কি বলছো? বলছে নাও ডেজ সাম পিপল কমিট ক্রাইম ইউজিং মোবাইল ফোন। বর্তমানে কিছু মানুষ মোবাইল ফোনের মাধ্যমে সন্ত্রাসী কার্যক্রম চালায়। ইট হ্যাজ বিকাম অ্যান ইজি ওয়ে অফ টিজিং গার্ল। বিকাম এর পাস্ট ফর্ম বিকেম, পাস্ট পার্টিসিপল আবার বিকাম। বাংলাটা হচ্ছে এটা হয়েছে, ইট হ্যাজ বিকাম একটা সহজ উপায় মেয়েদেরকে বিরক্ত করার, উত্তক্ত করার। অফ টিজিং গার্ল, হয়েছে। হ্যাঁ, হয়েছে, গিয়েছে, থেকেছে, প্রেজেন্ট পারফেক্ট। বলছে নট দিজ আর অনলি, শুধু এগুলোই নয়। মাস ইউজ অফ মোবাইল ফোন ইজ হার্মফুল ফর হেলথ, এক্সপার্টস সেই দ্যাট। মানে বিশেষজ্ঞরা বলে যে, প্রেজেন্ট ইনডিফিনিট টেন্স। হ্যাঁ, দিস ইজ হার্মফুল ফর আওয়ার হিয়ারিং অ্যান্ড ব্রেন। এটা আমাদের কানের জন্য, অর্থাৎ শোনার জন্য এবং ব্রেনের জন্য ক্ষতিকর। বলছে রিয়েলি, সত্যি? আই ডিডেন্ট নো ইট বিফোর। বাংলা কি জানেন এটা? আই ডিডেন্ট নো ইট বিফোর মানে আমি এটা আগে জানতাম না। আপনারা বলেন তো, আমি যদি এখন বলি আমি এটা আগে জানতাম, তাহলে ইংলিশটা কি হতো? আমি এটা আগে জানতাম, তাহলে ইংলিশটা কি হতো? কেউ বলতে পারেন? আমি এটা জানতাম, তাহলে ইংলিশটা কি হতো? বলেন। Knew it before. হ্যাঁ, পাস্ট ইনডিফিনিট টেন্স মানে কি? অ্যাফার্মেটিভ সেন্টেন্সে মেইন ভার্বে পাস্ট ফর্ম বসাতে হয়। অর্থাৎ নো এর পাস্ট ফর্ম KNEW, ডাব্লিউ। আই নিউ ইট বিফোর যখন নেগেটিভ বা ইন্টারোগেটিভ হয় ডিড এর ব্যবহার হয়। আর ডিড ব্যবহার করলে মেইন ভার্বটার পাস্ট ফর্মে থাকে না, প্রেজেন্ট ফর্মে চলে আসে। আই নিউ ইট বিফোর, আই ডিডেন্ট নো ইট বিফোর, আমি এটাকে জানতাম। ইভেন সাম স্টুডেন্টস ক্যান নট কনসেন্ট্রেট ইন স্টাডি, এমনকি কিছু ছাত্রছাত্রী পড়াশোনায় মনোযোগ দিতে পারে না। মডেলের সেন্টেন্স বিকজ দে রিমেইন বিজি ওভার মোবাইল ফোন দ্য হোল নাইট। রিমেইন মানে থাকা, প্রেজেন্ট ইনডিফিনিট টেন্স, তারা ব্যস্ত থাকে মোবাইল ফোনে সারা রাত ধরে। বলছে দিস পয়েন্ট ইজ অলসো কারেক্ট বিকজ দ্য মোবাইল অপারেটর্স প্রোভাইডস ভেরিয়াস ফ্যাসিলিটিস অ্যাট নাইট, বাট ইট ইজ নট দ্য ফল্ট অফ মোবাইল ফোন, ইট ইজ আওয়ার ফল্ট। এটা মোবাইলের দোষ না, এটা আমাদের দোষ। অফকোর্স উই শুড মেক দ্য প্রপার ইউজ অফ মোবাইল, আমাদের মোবাইলের সঠিক ব্যবহার নিশ্চিত করা উচিত। নাও আই হ্যাভ টু গো টু মাই প্রাইভেট টিউটর, ওকে সি ইউ লেটার, বাই। এখন দেখেন হ্যাভ টু গো, এটা কি? এটা ওই সেমি মডালের ভার্ব, আমাকে যেতে হবে এখন প্রাইভেট টিউটরের কাছে। এটা জাস্ট ফার্স্ট কনভারসেশন, তো এই জন্য এরকম শর্ট বা সিম্পল আছে। এখানে অনেক কমপ্লেক্স কনভারসেশন আছে, ওরা 39টা আছে। বাট এইটা প্র্যাকটিস করার মেইন রিজনটা কি বলছি আমি? আপনি আইডেন্টিফাই করেন এই যে দুইজনের ভিতরে কথোপকথনটা হচ্ছে, এখানে কিসের ব্যবহার হচ্ছে, কোন টেন্স, কোন মডাল, কোন প্যাসিভ। যেমন এখানে আমরা কি কি পেলাম? এখানে আমরা সেমি মডালের একটা স্ট্রাকচার পেলাম, এখানে আমরা শুড প্লাস মেক V1 অর্থাৎ মডালের স্ট্রাকচার পেয়েছি, এখানে আমরা পাস্ট ইনডিফিনিট টেন্সের নেগেটিভ সেন্টেন্স পেয়েছি, প্রেজেন্ট পারফেক্ট টেন্স, প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্স আমরা পেয়েছি, প্রেজেন্ট পারফেক্ট টেন্সের প্যাসিভ ভয়েস আমরা পেয়েছি, প্রেজেন্ট ইনডিফিনিট টেন্স পেয়েছি। এই কয়টা কি কি পেলাম তাহলে বলেন তো? এই যে টোটাল কনভারসেশনটা আমি পড়লাম, এখানে আছে প্রেজেন্ট ইনডিফিনিট টেন্স, প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্স, প্রেজেন্ট পারফেক্ট টেন্স,
মডেল, সেমি মডেল, অর্থাৎ 5টা স্ট্রাকচার আছে। টোটাল স্ট্রাকচার আছে কয়টা বলছিলাম? 30টা। তার ভিতর জাস্ট 5টা দিয়ে এই কনভারসেশনটা করা। তো এই 5টি মোস্ট অ্যাক্টিভ স্ট্রাকচার ইংলিশ ল্যাঙ্গুয়েজে, যেটা কনভারসেশন বা কমিউনিকেশনের জন্য ব্যবহার হয়। এই জিনিসগুলো ক্যাচ করতে হবে, ধরতে হবে। এটা একদিনে বুঝবেন না, আমি আজকে একটা করাচ্ছি এটা বুঝবেন না। এটা ডে বাই ডে প্র্যাকটিসের মাধ্যমে এই জায়গাটার বেনিফিটস বোঝা যায়, ইমপ্রুভমেন্টটা বোঝা যায়, ডেভেলপমেন্টটা বোঝা যায়। ল্যাঙ্গুয়েজ শিখবেন প্লেজারের সাথে, আনন্দের সাথে, কনফিডেন্টের সাথে। এটা কোনো রকেট সায়েন্স না। এটা এরকম না যে টিচার শেখালো আমি শিখলাম। এই পেইড কোর্সের বেনিফিট কি? এটা টু ওয়ে কমিউনিকেশন। এই যে আমি এখন আপনাকে পড়াচ্ছি, এটা আমি পড়তেছি, এটা যদি আপনি নিজে প্র্যাকটিস করেন আমার সামনে, আপনার ভুল হলে আমি ভুলটা ধরাই দিব, প্রোনাউন্সিয়েশনে ভুল হলে ধরাই দিব, রিডিং এর প্রবলেম হলে ধরাই দিব, ওয়ার্ড মিনিং এর প্রবলেম হলে আমি আপনাকে সেটা ধরাই দিব। আপনি পড়বেন, তাহলেই তো বেনিফিটটা পাওয়া যায়। পেইড কোর্সে তো আমি সেইটাই করাই, বাট এখানে তো আমি পড়ে দিচ্ছি। আমি যত ভালো ক্লাস নেই, 1000টা ক্লাস নিলেও কোনো লাভ হবে না যদি না আপনি কাজ করেন। আপনার মুখ যদি কথা বের না করেন, আপনার ব্রেন যদি আইডিয়া জেনারেট না করেন, আপনাকে কাজ করতে হবে। এটা রকেট সায়েন্স না যে মনোযোগ দিয়ে দেখলাম হয়ে গেল না। আপনি যত ইললিটারেট হন, অশিক্ষিত হন, আপনি আমার কাছে আসেন, আমি আপনাকে ভাষা শেখাই দিব। আপনার ব্রেন যতই দুর্বল হোক আর ডাল হোক, আপনি পারবেন। ইটস নাথিং, কিছুই না। ইংলিশ ইজ আ ভেরি স্ট্রেট ল্যাঙ্গুয়েজ। Just you have to practice a lot. Practice, practice, and practice. You all know that. Practice makes a man perfect. So without practicing, how can you be able to expert and fluent in English? You have to practice by maintaining correct order, correct sequence, strategy, and technique. If you follow some correct technique and strategy, you will be expert and fluent within short time. It's nothing. কিছুই না, কঠিন কিছুই না। আপনি এটা পারবেন। আপনি আসেন, আমি আপনাকে শেখাই দেবো। আমরা পারি না কারণ আমরা নিজের ল্যাঙ্গুয়েজটাকে অনেক কঠিন করে ফেলি। আপনি একবার কথা বলা শুরু করেন, একবার কাজ করেন, অ্যাক্টিভ হয়ে যান, একবার প্র্যাকটিস করেন, আপনাকে কেউ থামাতে পারবে না। নিজের ভিতরে কনফিডেন্ট পাবেন, আপনি বারবার করতে চাইবেন। বাট যারা শুধু মনে করে আমি গ্রামার বুঝি না, আমি ভোকাবুলারি জানি না, আগে টেন্স বুঝে নিই, ভালো করে শিখে নেই, সবকিছু ভালো করে শিখি তারপর বলবো, না। অ্যাকশন শুরু করতে হয়, আগে শিখে তারপর বলবো, এটা করলে হয় না। আমি আমার স্টুডেন্টদের সেটা করাই এবং সেইভাবে আমি সাকসেসফুল হই। এটা আপনারাও পারবেন। তো যাই হোক, দ্যাটস অল ফর টুডে। আগামীকালও সেম টাইমে জয়েন করবেন 6 ফ্রি ক্লাসে। তারপর থেকেই তো আমরা পেইড কোর্সে ক্লাসগুলো শুরু করব। আর যারা এখনো পর্যন্ত ভর্তি হতে চান, আমি আবারও বললাম, এই ক্লাসটার পর বেশি স্টুডেন্ট ভর্তি হয় আর সিট থাকে না। যদি কেউ পারেন আগামীকালকের ভিতরে বা আজকে রাতেও যারা ভর্তি হতে চান হয়ে যাবেন। দ্যাটস অল ফর টুডে। এখন যদি কারো কোনো কোশ্চেন থাকে জানাবেন। আল্লাহ হাফেজ, থ্যাংক ইউ।